আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তবে মাইলস্টোনের ট্র্যাজেডি এবং সামগ্রিক শিক্ষা ব্যবস্থা সবকিছু নিয়েই তোমরা একটু হতাশ, আমি বুঝতে পারছি। তোমাদের কমেন্ট সেকশনে সেই বিষয়টাই উঠে এসেছে। তো আমি আসলে এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না, কারণ অনেকেই কথা বলছে, অনেকে আবার উস্কানিও দিচ্ছে, তোমাদেরকে অনেকে বিপদে ফেলার চেষ্টাও করছে, অনেকে আবার পাশে থাকার নাম করে মায়া কান্না গাচ্ছে। আমি এই বিষয়ে কিছু বলবো না, তবে অনেক কিছুই বলে ফেলেছি। আজকের ক্লাসে যারা ইতিমধ্যেই যুক্ত হয়েছে তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমি শুরু করব তোমাদের সবার সম্মতি নিয়েই, এবং তোমাদের কাছ থেকে একটা বিষয় আমি জানতে চাই, সেটা তোমাদের সিভিক্স পরীক্ষা কয় তারিখ। ওকে, তোমরা সেই বিষয়টা আমাকে একটু জানাও যে তোমাদের সিভিক্সের পরীক্ষা কত তারিখ, এটা একটু আমাকে জানাও। দেখি কয়জনে তোমরা আসলে পরীক্ষার ডেট নিয়ে খুব বেশি উদ্বিগ্ন বা চিন্তিত আছো। তোমাদের মাঝখানে অর্থনীতি পরীক্ষা আছে, এরপরেই সিভিক্সের পরীক্ষা। তো যার কারণে তোমরা মাঝখানে একটা সময় পাচ্ছ। তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের পরীক্ষা আরেকটু সময় নিয়ে পরবর্তীতে হবে, যার কারণে আমরা আগে সিভিক্স ক্লাসগুলো শুরু করেছি। শীঘ্রই তোমাদের আনোয়ার স্যার তোমাদেরকে ইকোনমিক্সের ক্লাসগুলোর ব্যাপারে তোমাদেরকে জানাবে। ঠিক আছে, ওকে। তো এখানে ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছে, তোমাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে অনেক অনেক কি বলবো, আমি আসলে তোমাদের জন্য এই 3টা চ্যাপ্টার রেডি করে রেখেছি, এবং এটা একমাত্র আমি তোমাদের জন্য এই চ্যাপ্টারগুলো রেডি করেছি। আমি জানি না অন্য কেউ এভাবে রেডি করতে পারবে কিনা, বা কেউ আসলে ওইভাবে চিন্তা করে কিনা। তো তোমরা ইতিমধ্যে একটা চ্যাপ্টার পেয়েছো, যেটা প্রথম অধ্যায়। তো আমি বাকি 2টা অধ্যায়ের উপরে তোমাদের আজকে যেই লেকচার তোমাদেরকে দিব, তোমাদের সেটার ফাইলটাও আমি তোমাদেরকে দিয়ে দিব। তোমাদের কাজ রিডিং পড়া, শুধু রিডিং পড়বা আর ক্লাসটা দেখবা। ক্লাসের মধ্যে যা যা পড়াচ্ছি সেই বিষয়গুলো পড়ো। যারা একদম মনে করো যে না তুমি খুবই পড়াশোনা করো নাই, একদমই তুমি মনে করো যে কিছুই তুমি পারো না, তাহলে তুমি আজকের ক্লাসটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এবং তুমি আজকের ক্লাসটা করলে তোমাকে অন্তত আমি এইটুকু বলতে পারবো, তুমি পরীক্ষায় মানে সাদা খাতা দিয়ে আসতে হবে না তোমার থেকে। ওকে, তো আমরা আচ্ছা, ইকোনমিক্স সেকেন্ড এক্সাম কি হবে না হবে? এখন নামাজের সময় তো ভাইয়া 10 মিনিট পর করান প্লিজ। আচ্ছা, এবং এর পাশাপাশি আমাদের দেখো নামাজের টাইম আমাদের বাংলাদেশে দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চল বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে হয়, অর্থাৎ মাঝখানে একটু সময়ের ব্যবধান আছে। তো তোমরা যারা এখনও নামাজ পড়ো না, নামাজ পড়ে নিতে পারো, সমস্যা নেই। আমরা শুরু করতেছি। তবে তোমাদের একটু আমি তোমাদের কনসার্নে বলি যে তোমরা যারা এখনও ফতেঘাটে আন্দোলন মিছিল মিটিং নিয়ে ব্যস্ত আছো, তোমাদেরকে বলবো তোমরা শীঘ্রই পড়ার টেবিলে ফিরো। এগুলো যাদের করার তারা করুক।
এবং আমার রিকোয়েস্ট হচ্ছে তোমাদের মধ্যে অনেকে ওই আন্দোলনে গিয়ে, মিছিলে গিয়ে, মিটিংয়ে গিয়ে মার খাচ্ছ, এটা আমার নিজেরই ভালো লাগছে না। কারণ হচ্ছে কারো কারো উস্কানিতে তোমরা এভাবে মাঠে ঘাটে গিয়ে মার খাবে, এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। তো আমি মনে করি যে তোমাদের একটু নিজেদের কথা চিন্তা করো, মা বাবার কথা চিন্তা করো, তোমাদের পড়াশোনার জন্য দিয়েছে রাষ্ট্র, একটা সিস্টেমের মধ্যে চলে, তোমাদের দাবি দাওয়াগুলো নিশ্চয়ই রাষ্ট্র মেনে নিয়েছে। তো সুনাগরিকতার বিষয়ে যেহেতু আমরা এখানে পড়াই, তো রাষ্ট্রের নাগরিকের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সে রাষ্ট্রের নিয়ম মেনে চলবে, এবং যারা ভুল করতেছে তারা ভুলের মাসুল গুনবে। যেমন বিশেষ করে শিক্ষা উপদেষ্টার যথেষ্ট ভুল ছিল, গাফিলতি ছিল, এটা নিঃসন্দেহে আমি স্বীকার করছি। কিন্তু এর বাইরে গিয়ে তোমরা এই পরীক্ষার টাইমে, তোমরা বড়জোর তোমাদের পরীক্ষার টাইমিং নিয়ে তোমরা একটু সরগরম হতে পারো। বিভিন্ন দাবি দেওয়া এই মুহূর্তে তোমাদের দরকার নাই। পরীক্ষার টাইমিংটা, অর্থাৎ টাইম যদি তোমাদের সাথে না মিলে তাহলে তোমরা স্মারকলিপি দাও, তোমরা দরখাস্ত দাও, কিন্তু রাজপথে নেমে এভাবে বিশৃঙ্খলা তৈরি করা বা হচ্ছে মানুষকে অতিষ্ঠ করার দরকার নাই। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিব। আচ্ছা, ওকে, দেলোয়ার হোসেন বলছে ইউ ডোন্ট রিপ্লাই মাই কমেন্ট। ওকে, আচ্ছা, ক্লাস শুরুর আগে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যখন পড়াবো তখন তোমাদের কমেন্টস আমি দেখতে পারবো না, তার জন্য আমি দুঃখিত। কারণ হচ্ছে আমি যখন হচ্ছে ম্যারাথন ক্লাসগুলো নেই, তখন আমি চেষ্টা করি দ্রুত সময়ে যেভাবে বেশি টপিক পড়ানো যায়। এই জন্য তোমাদের সহযোগিতা দরকার। তোমরা কমেন্টস করলে আমি না বললে এটাতে মনোক্ষুণ্ণ হবে না, বা হচ্ছে তোমরা মনে করবে না যে তোমাদেরকে ইগনোর করছি। তোমাদের জন্য আমি গতকালকে ইভেন আমি মোবাইল থেকে শুরু করে অন্যান্য ডিভাইস বা আমার বইপত্র থেকে শুরু করে আমার নিজের পড়ায় বাদ দিয়ে আমি তোমাদের জন্য এই ফাইলগুলো রেডি করেছি, এবং আরও একটা বড় অংশ রেডি করা বাকি আছে। আমি 3টা অধ্যায় রেডি করতে পেরেছি, 4টা অধ্যায় করেছি, বাট 3টা অধ্যায় আমি আজকে শেষ করব 2টা ধাপে, প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে, মাঝখানে একটা ব্রেক থাকবে। তো তোমাদের বলবো তোমরা একটু খাতা কলম বই নিয়ে বসো, যাতে যেটা পড়াচ্ছি সেটা যাতে ক্লিয়ার হয়ে যায়। তাহলে আমাদের ক্লাস শুরু করে দেই, কি বলো? ক্লাস শুরু করে দিব? ওটাই ভালো ভাইয়া। আচ্ছা, কমেন্টস দেখলে টাইম লস আমাদের ক্ষেত্রে। আমি যখন পড়াবো তখন কিন্তু আমি কমেন্টস দেখবো না, ঠিক আছে? আমি শুরু করে দিচ্ছি, শুরু করার পারমিশনটা তোমরা দিলেই আমি শুরু করে দিচ্ছি। ওকে, আমি পড়াবো। আগে প্রথমে বলি, বেশি কথা না বলে ক্লাস শুরু করে না। আচ্ছা, সাব্বিরা রহমান, আমি তোমার কথা শুনতে বাধ্য নই। আমি তোমাদেরকে দিতে আসছি, আমি তোমাদের কথা বলতে আসি না, আমি মায়া কান্নার জন্য আসি নাই লাইভে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে পড়ানোর জন্য আসছি। আচ্ছা, একদিনে 2টা এক্সাম, আচ্ছা কিভাবে দিব? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, রেডি, ওকে ফাইন। তাহলে তোমরা খাতা আর হচ্ছে তোমাদের মেইন বই যেটা আছে, আমি জানি তোমাদের অনেক কিছুই মেইন বইয়ের মধ্যে নাই। তার প্রথমটা হচ্ছে কি, আমাদের যে কনসেপ্টটা আসে, ঠিক আছে? আমরা একটু প্রথমে আমি তোমাদেরকে বলি যে সিভিক্স যে বিষয়টা, এটা আসলে এটা একটা সামাজিক বিজ্ঞান। এটা বললে তোমরা কি বিশ্বাস করবা? এটা একটা কি বিজ্ঞান? এটা একটা সামাজিক বিজ্ঞান। কেন আমি এটা বলছি সামাজিক বিজ্ঞান কেন? কারণ হচ্ছে এটা সামাজিক বিজ্ঞান এই কারণে যে সিভিক্স বা পৌরনীতি এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের একটা শাখা। এটা কি বিজ্ঞানের শাখা? রাষ্ট্রবিজ্ঞানের শাখা। তো এই যে রাষ্ট্রবিজ্ঞান আমি বললাম, এই রাষ্ট্রবিজ্ঞানটা হচ্ছে একটা সামাজিক বিজ্ঞান, যার কারণে পৌরনীতিটাও একটা সামাজিক বিজ্ঞান। তো রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের বিষয়াবলী আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ করে, আর পৌরনীতির বিষয়বস্তু হচ্ছে নাগরিকতার সাথে সম্পর্কিত। রাষ্ট্রবিজ্ঞানের জনককে? রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে এরিস্টটল। তো এই কারণে আমরা এটাও বলি যে যদি রাষ্ট্রবিজ্ঞান সামাজিক বিজ্ঞান হয়, যার কারণে পৌরনীতি সামাজিক বিজ্ঞান, তাহলে রাষ্ট্রবিজ্ঞানের জনক যদি এরিস্টটল হয়, তাহলে পৌরনীতির জনকও এরিস্টটল। এখন কথা হচ্ছে এরিস্টটল কোথাকার? এরিস্টটল হচ্ছে প্রাচীন গ্রিসের, অর্থাৎ অ্যাথেন্সের। স্পেসিফিকভাবে বললে তোমরা নিশ্চয়ই নাম শুনেছ যে এরিস্টটল হচ্ছে কার ছাত্র? এরিস্টটল হচ্ছে প্ল্যাটোর ছাত্র। কার ছাত্র? প্ল্যাটোর ছাত্র। ওকে, তাহলে আমরা প্ল্যাটো কার ছাত্র? আবার সক্রেটিসের ছাত্র। তো এই যে সিকোয়েন্সটা, এই সক্রেটিসের ছাত্র হচ্ছে প্ল্যাটো, প্ল্যাটোর ছাত্র হচ্ছে এরিস্টটল, এবং এরিস্টটলের ছাত্র হচ্ছে আলেকজান্ডার। এগুলো তোমরা সবাই জানো। এবং এগুলো কেন আমি রিমাইন্ড করে দিলাম জানো? এখানে 2টা বইয়ের নাম লেখার জন্য। একটা হচ্ছে দ্য রিপাবলিক, আর একটা হচ্ছে দ্য পলিটিক্স। এই 2টা বইয়ের নাম লেখার জন্য এখান থেকে তোমরা একটা এমসিকিউর মধ্যে পাবে। ওকে, এই যে আমি তোমাদেরকে এই যে লেখাটা লিখলাম না, এটা তোমাদের কাছে এবড়ো তেবড়ো এলো মেলো মনে হইতে পারে, কিন্তু আমি যে কথাগুলো বলছি এগুলো মাথায় থাকলে এখান থেকে 2টা এমসিকিউ তোমরা পাবে।
এটা যে কোনো বোর্ডের মধ্যে একটা এমসিকিউ থাকবে, ক্ষেত্র বিশেষে কিছু কিছু বোর্ডের মধ্যে দুইটা এমসিকিউ থাকতে পারে। সেটা হচ্ছে কি সিভিক্স বা পৌরনীতি, এটা রাষ্ট্রবিজ্ঞানের একটা শাখা এবং এটার জনক রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে এরিস্টটল, এরিস্টটল পৌরনীতিরও জনক। তো পৌরনীতি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের শাখা, রাষ্ট্রবিজ্ঞানের একটা সামাজিক বিজ্ঞান, আর সামাজিক বিজ্ঞান হিসেবে পৌরনীতিও সমাদৃত। তাহলে সক্রেটিসকে বলা হয়ে থাকে পৃথিবীর প্রথম শিক্ষক এবং তার ছাত্র প্লেটো, প্লেটোর বইয়ের নাম হচ্ছে দ্য রিপাবলিক। এই প্লেটোই একটা স্টেটের কথা বলছে যেটা হচ্ছে আইডিয়াল স্টেট। তাহলে আইডিয়াল স্টেট বা আদর্শ রাষ্ট্রের কথা কে বলেছেন, এটা যখন পরীক্ষায় আসবে তোমরা লিখে দিবে এটা হচ্ছে প্লেটো বলছে। এরিস্টটলকে আমরা বলতেছি রাষ্ট্রবিজ্ঞানের জন্য, তিনি দ্য পলিটিক্স বইটা লিখছে। তো আমরা আলোচনায় চলে যাই যে পৌরনীতির কথা আমরা বলছি, সেই পৌরনীতিটাকে আমরা শাব্দিকভাবে দেখব। আমরা যদি বলি যে সিভিক্স যে শব্দটা এটা কি ভাষার শব্দ, তাহলে তোমাদের অনেকেই বলবা যে এটা ল্যাতিন ভাষার শব্দ। উত্তর হচ্ছে ভুল, এটা কোনো ল্যাতিন ভাষার শব্দ নয়, বরং এটা ল্যাতিন ভাষা থেকে আসছে। হ্যাঁ ঠিক আছে, ল্যাতিন ভাষা দুইটা শব্দ থেকে আসছে, এটা হচ্ছে সিভিস আর এটা হচ্ছে কি সিভিটাস। তোমাদের কারো বুঝতে সমস্যা হলে আমাকে বলবা। সিভিস এবং সিভিটাস এই দুইটা হচ্ছে ল্যাতিন ভাষার শব্দ, ঠিক আছে। হ্যাঁ তোমার এই যে বললাম যে সিভিস এবং সিভিটাস দুইটাই কিন্তু ল্যাতিন ভাষার শব্দ। তাহলে ল্যাতিন ভাষার যে দুইটা শব্দ আমরা বললাম, সিভিস অর্থ কি নাগরিক এবং সিভিটাস অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। এটা থেকেও তোমরা পরীক্ষায় একটা এমসিকিউ পাবে, এটা থেকে একদম হুবহু চলে আসবে যে এই দুটা হচ্ছে ল্যাতিন শব্দ, এই দুটা হচ্ছে কি শব্দ, ল্যাতিন শব্দ। এই ল্যাতিন শব্দ থেকে সিভিক শব্দটি আসছে। যখন বলা হবে যে সিভিক শব্দটি কোন ভাষা থেকে আসছে, তখন তোমরা বলবে ল্যাতিন ভাষা থেকে। কিন্তু যখন বলবে সিভিক্স কি বা সিভিক্স কোন ভাষা, তখন সেটা ল্যাতিন ভাষা নয়, এটা হচ্ছে ইংরেজি। সিভিক্স কি ইংরেজি প্রতিশব্দ। কিসের ইংরেজি প্রতিশব্দ? যে পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স। আমি কি বুঝাতে পারছি? নিশ্চয়ই তোমরা বুঝতেছো, কারণ হচ্ছে এগুলো কঠিন বিষয় না, থিওরিটিক্যাল বিষয়। জাস্ট হচ্ছে একটু মাথা খাটিয়ে পড়লে, কিছু জিনিস হচ্ছে রিলেট করতে পারলে ঘটনাগুলো, তাহলে তোমরা বুঝতে পারবা। ওকে, তো আমাদের এই যে দুইটা শব্দ বললাম, একটা নাগরিক এবং নগর রাষ্ট্র, এই নাগরিক এবং নগর রাষ্ট্র নিয়েই হচ্ছে আমাদের এই মানে প্রথম অধ্যায়টার বেশিরভাগ আলোচনা। যেমন ধরো আমরা নাগরিক কাদেরকে বলতেছি, নগর রাষ্ট্র আসলে কি। যেমন ধরো নগর রাষ্ট্র বলতে আমরা যেটা বুঝি, নগর রাষ্ট্র মানে হচ্ছে একটা শহর একটা নগর, মানে একটা নগর একটা রাষ্ট্র। যেটা নগর সেটা যখন রাষ্ট্র হয়ে যায় তখন সেটাকে আমরা বলি নগর রাষ্ট্র। তোমরা নাম শুনছো না ভ্যাটিকান সিটি? এই ভ্যাটিকান সিটি হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে ছোট রাষ্ট্র, যে ইউরোপের, বিশেষ করে ইতালির একটা ছিদ্রায়িত রাষ্ট্র হচ্ছে এই ভ্যাটিকান সিটি। তাহলে ছিদ্রায়িত রাষ্ট্র জিনিসটা তোমরা হয়তো অনেকেই জানো। ছিদ্রায়িত মানে হচ্ছে মূলত একটা দেশের ভিতরে ছোট একটা দেশ। তো ইতালির মাঝখানে একটা দেশ ভ্যাটিকান সিটি, এই ভ্যাটিকান সিটিকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র। এই ভ্যাটিকান সিটি বর্তমান সময়ে নগর রাষ্ট্র। তাহলে নগর রাষ্ট্র এবং নাগরিক সম্পর্কিত যে বিজ্ঞান, সেটাকে আমরা বলবো পৌরনীতি। আমরা স্লাইডে চলে যাই। এই যে কথাগুলো বললাম, পৌরনীতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি, তাহলে ইংরেজি প্রতিশব্দ সিভিক্স। কিন্তু সিভিক্স শব্দটি আসছে মূলত ল্যাতিন শব্দ থেকে। তাহলে দুটি ল্যাতিন শব্দ থেকে সিভিক শব্দটি আসছে, এটা আমাদের মনে রাখতে হবে। একদম আমি শুরু করেছি সবে। এখন এই যে সিভিক্স যে শব্দটা, এটার অর্থ হচ্ছে নাগরিক, আর সিভিটাস অর্থ হচ্ছে নগর রাষ্ট্র, যেটাকে ইংরেজিতে বলে সিটি স্টেট। তাহলে আমরা যেটা বললাম যে এই যে ধরো সিভিটাস, হ্যাঁ সিভিটাস এটা কোন ভাষার শব্দ? এটা হচ্ছে ল্যাতিন শব্দ। আমি একটু বুড়ে চলে যাই। সিভিটাস হচ্ছে কি শব্দ? সিভিটাস হচ্ছে ল্যাতিন শব্দ। দেখো, যেটাকে আমরা সিভিটাস বলতেছি এটাকে গ্রিক ভাষায় বলে পলিস, ল্যাতিন ভাষায় বলে সিভিটাস, অন্যদিকে ইংরেজি ভাষায় বলে হচ্ছে সিটি স্টেট, অন্যদিকে বাংলায় বলে নগর রাষ্ট্র। তাহলে নগর রাষ্ট্র বলতে আমি কি বললাম, যখন একটা নগর নিয়ে, মানে একটা নগর, শুধু একটা নগর, যেটা নগর সেটাই রাষ্ট্র, এই নগরকে যখন আমরা রাষ্ট্র বলে বিবেচনা করব, তখন সেটা হয়ে যাবে কি নগর রাষ্ট্র। তাহলে দেখো, এটা কোন ভাষার শব্দ বললাম? এটা গ্রিক শব্দ। তাহলে গ্রিক পলিশ, পরীক্ষা আসবে যে গ্রিক পলিশের অর্থ কি? পলিশের অর্থ নগর রাষ্ট্র, সিভিটাস অর্থ নগর রাষ্ট্র, সিটি স্টেট অর্থ নগর রাষ্ট্র। তাহলে গ্রিক এটা হচ্ছে ল্যাতিন, এটা ইংরেজি। আমি জানি তোমরা এগুলো পারো, কিন্তু রিমাইন্ড করে দিচ্ছি যাতে তোমাদের ভুল না হয়। শাব্দিক অর্থে, তাহলে এই যে দেখো শাব্দিক অর্থে মানে এই দুইটার অর্থ, অর্থাৎ এই দুইটা মিলেই তো সিভিক্স, এই যে পৌরনীতি, এই দুইটার অর্থ দাঁড়াচ্ছে যে নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ ও কর্তব্য সম্পর্কিত। কারণ হচ্ছে নাগরিক এবং নগর রাষ্ট্র। তাহলে নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিক কর্তব্য সম্পর্কিত বিজ্ঞানকে আমরা বলি পৌরনীতি। ওকে, তাহলে দেখো, এই যে তোমাদের মধ্যে অনেকেই বলতেছো যে প্রাচীন কালে যে ছোট ছোট রাষ্ট্র ছিল, অর্থাৎ প্রাচীন বলতে এখানে মূলত গ্রিক সভ্যতার কথা আমরা মনে রাখবো।
তাহলে এখানে দেখো এই যে আমরা গ্রিক যে সিবিটি তোমার ল্যাতিন যে সিভিস এবং সিভিটাসের কথা বলছি, এই যে পৌরনীতি এই শব্দটা আসছে কোত্থেকে, এটার ব্যাখ্যা হচ্ছে এটা। সংস্কৃত ভাষায় নগরকে কি বলা হয়? পুর বলা হয়, আর পুরে যারা বসবাস করে তাদেরকে বলা হয় পৌরবাসী। এই দুটা শব্দ পৌরবাসী এবং পৌর, এই দুটা এদেরকে নিয়ে যে বিজ্ঞানটা স্টাডি করে সেটাকে বলে পৌরনীতি। তাহলে নগরে যারা বসবাস করে তাদেরকে বলে পৌরবাসী, আর নগরকে বলে পৌর। তাহলে পৌরবাসী যারা আছে, যারা পৌরে বসবাস করে, এই যে তাদেরকে নিয়ে যে বিজ্ঞানটা সেটাই হচ্ছে পৌরনীতি। তাহলে আমরা শাব্দিক করতে জানলাম কি, নগর রাষ্ট্রে বসবাসরত যারা নাগরিক তাদের যে আচরণ এবং কর্তব্য সম্পর্কিত যে বিজ্ঞান সেটাই হচ্ছে পৌরনীতি। এবার আসি আমরা নগর রাষ্ট্র সম্পর্কে আর একটু জানি। নগররাষ্ট্র সম্পর্কে আরেকটু জানা কেন দরকার? কারণ হচ্ছে অনেক সময় প্রশ্ন এই জায়গা থেকে আসে যে নগররাষ্ট্র কি। আমরা তোমাদের মধ্যে অনেকেই দেখতে পাচ্ছি অলরেডি তোমরা কমেন্টস করেছো যে অতীতে যে গ্রিক সভ্যতার মধ্যে ছোটো ছোটো যে শহরগুলো ছিল সেই শহরগুলোকে কেন্দ্র করে যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল সেটাই নগর রাষ্ট্র। তোমরা বলেছো, খুবই চমৎকার, এবং এটাই হচ্ছে আসলে উত্তর। তাহলে যারা প্রাচীন গ্রিক সভ্যতায় যে গ্রিসে বিশেষ করে অ্যাথেন্স, স্পার্টা, রোডস এবং থেবেস, তোমরা মনে করতে পারো যে এগুলো তো নতুন। হ্যাঁ, উত্তর হচ্ছে এগুলো নতুন। পরীক্ষায় কখনো কখনো রোডস চলে আসতে পারে, থেবেস চলে আসতে পারে, তবে বেশিরভাগ আসে অ্যাথেন্স এবং স্পার্টা। বলে রাখি, অ্যাথেন্স হচ্ছে জ্ঞান বিজ্ঞান চর্চার অন্যতম পূর্ণভূমি। অন্যদিকে সামরিক যে রাষ্ট্রটা, যেটাকে আমরা বলি স্পার্টা, সেটা হচ্ছে সামরিক রাষ্ট্র। বাকি দুটার বিষয়ে আমাদের জানার দরকার নাই। ভারতের যেগুলো বলছি, প্রাচীন ভারতে এর মধ্যে অন্যতম হচ্ছে মগধ এবং হচ্ছে কাশী। এই দুইটা থাকতে পারে তোমাদের পরীক্ষায়, যদি বেশি প্রশ্ন কঠিন করার ইচ্ছা থাকে। তোমাদের বইয়ে নাই, তোমাদের কি নাই? বইয়ে নাই, যার কারণে আমি এখানে তুলে আনতে বাধ্য হয়েছি। তাহলে দেখো, প্রাচীন ভারতে এই যে দুইটার কথা বললাম, এগুলো অনেকটা গ্রিক সভ্যতার যে সিটি স্টেটগুলো ছিল সেগুলোর মতোই। তাহলে প্রাচীন গ্রিক সভ্যতার যে ছোটো ছোটো নগর কেন্দ্রিক যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাথেন্স এবং স্পার্টা, এবং তার মধ্যে রোডস একটা আছে এবং থেবেস আছে। অ্যাথেন্স হচ্ছে জ্ঞান বিজ্ঞান চর্চার পূর্ণভূমি, যেখানে গণতন্ত্রের জন্ম হয়েছে। তাহলে সেটাও আমরা মনে রাখবো যে অ্যাথেন্স হচ্ছে সেই নগর রাষ্ট্র যেখানে গণতন্ত্রের জন্ম হয়েছে। এবং সেটা কি ধরনের গণতন্ত্র? সেটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র। কারণ আমি তোমাদেরকে এগুলো এত ডিটেলস বলতেছি না কেন, কারণ তোমরা অলরেডি পাণ্ডিত্য অর্জন করেছো, তোমাদের পরীক্ষায় যা লাগবে তাই বলতেছি। এই জন্য তোমরা একটু ধৈর্য ধরে ক্লাসটা করো। ক্লাস করার সাথে সাথে আমরা আজকে 3টা অধ্যায় শেষ না করে যাব না, এবং খুবই অল্প সময়ের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। এখন দেখো, সেই সময় যে সেই সময় বলতে কোন সময়? এই যে প্রাচীন গ্রিসের সময় নাগরিক বলা হতো শুধু পুরুষদের। এটাও একটা মনে রাখার জিনিস। প্রাচীন গ্রিসের যে নগররাষ্ট্রগুলো ছিল সেখানে টোটাল জনসংখ্যা যারা ছিল, জনসংখ্যার সবাই কিন্তু নগররাষ্ট্রের নাগরিক ছিল না। জনসংখ্যার একটা অংশ ছিল নাগরিক, বাকি অংশ যারা আছে তাদের মধ্যে অবসরভোগী ছিল। অবসরভোগী এরা কিন্তু নাগরিক না। অবসরভোগী মানে হচ্ছে যারা সরকারি দায়িত্ব থেকে অবসরে চলে গেছে। এরপরে হচ্ছে আর হচ্ছে কারা? বিদেশি ও ব্যবসায়ী, এরাও কিন্তু নাগরিক না। এরপরে আরেকটা শ্রেণী আছে যারা হচ্ছে তোমার দাস এবং নারী। দাস এবং কি? নারী। তাহলে নারীদেরও কোনো নাগরিক অধিকার ছিল না। স্পষ্টভাবে উল্লেখ করছে, তাহলে পুরুষ যারা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতো শুধুমাত্র তারাই নাগরিক ছিল। তাহলে অতীতে নাগরিক কারা? প্রাচীন গ্রিক সভ্যতা, এটা আমরা মনে রাখবা। আহারে আমার অবস্থা শেষ হয়ে যাইতেছে, শুধু পুরুষদের নাগরিক বলা হতো। এটা মাথায় রাখবা। কেন? কারণ হচ্ছে এটা অনেক সময় পরীক্ষায় আসে, আনকমন প্রশ্ন। দাস, নারী এবং বিদেশিরা ছিল না কোনো রাজনৈতিক অধিকার। নগর রাষ্ট্রের মধ্যে শুধু যারা রাজনৈতিক অধিকার ভোগ করতো তাদেরকে নাগরিক বলা হয়। আধুনিক রাষ্ট্র কি? আধুনিক রাষ্ট্র বলতে আমরা জাতি রাষ্ট্রের বিষয়ে জানি। তোমরা অনেকে বলবা যে জাতি রাষ্ট্রের বিষয়ে কে বলছে? তোমাদেরকেই আমি প্রশ্ন করি, জাতি রাষ্ট্রের ধারণার প্রবক্তাকে কে? এইটার প্রবক্তা, এটাই তোমরা প্রশ্নে আমাকে উত্তর দিবা। আমি তোমাদের কমেন্টস দেখব। প্রবক্তাকে তো, কারণ হচ্ছে কমেন্টস করতে না দিলে তোমরা আবার ঘুমিয়ে যাবে। এই জন্য হচ্ছে আমি বলে দিলে সব কেমনে হবে, তোমরাও বলো। আধুনিক নগর রাষ্ট্রগুলো যেগুলো আছে, আধুনিক রাষ্ট্রগুলো এখন আর নগর রাষ্ট্র নয়, বরং জাতি রাষ্ট্র। কারণ হচ্ছে এখন নেশন স্টেট। অর্থাৎ দেখো, নেশন স্টেট বলতে কিরকম? যেমন ধরো বাংলাদেশ, আমরা বাঙালি একটা জাতি, বাঙালি হিসেবে আমরা একটা নেশন, বাংলাদেশি। ভারতীয়রা কখনো বাংলাদেশি বলে নিজেদেরকে? বলে না। কেন বলে না? কারণ হচ্ছে তারা ভারতীয়। বার্মাইয়া যারা আছে, মিয়ানমারে যারা আছে, তারা বার্মাইয়া বলে নিজেদেরকে, বলে যে আমরা বার্মিস। তার মানে হচ্ছে তারা জাতি হিসেবে বার্মিস। তার মানে প্রত্যেকটা জাতি নিয়ে এক একটা রাষ্ট্র বর্তমানে গড়ে উঠেছে, এগুলোকে আমরা বলছি জাতি রাষ্ট্র। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে আসি আমরা
সেটা হচ্ছে কি আজকের নাগরিকতাকে স্থানীয় জাতীয় আন্তর্জাতিক পরিসরে বিশ্লেষণ করা হয়, যা পৌরনীতি পাঠের অন্তর্ভুক্ত। তাহলে অলরেডি অনেকেই উত্তর করেছো যে ম্যাকিয়াভেলির কথা বলেছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এই ম্যাকিয়াভেলি কোন দেশের বলো তো? ম্যাকিয়াভেলি কোন দেশের? ম্যাকিয়াভেলি কোন দেশের এটাও কিন্তু দরকার আছে। ম্যাকিয়াভেলির কোন দেশের? ম্যাকিয়াভেলির একটা বইয়ের নাম আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিই যাতে তোমাদের পরীক্ষায় আসলে তোমরা পারো। সেটা হচ্ছে দ্য প্রিন্স, দ্য প্রিন্স, যেটা যেটা মানে ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার বলে একটা বিষয় আছে। ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার মানে হচ্ছে কি খুবই স্বার্থপর ক্যারেক্টার। কি ক্যারেক্টার? স্বার্থপর ক্যারেক্টার। ওকে, মানে যাকে আমরা বলি খুবই স্বার্থপর চরিত্র আর কি, ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার। অর্থাৎ তিনি দ্য প্রিন্স বইয়ের মধ্যে একজন শাসক কিভাবে স্বৈরাচারী হয়ে উঠতে পারে সেটার টেকনিক তিনি সেখানে শিখিয়ে দিয়েছেন। আমাদের আফা হয়তো উনি ওইখান থেকে দীক্ষা নিয়েছিলেন, হিটলার ওইখান থেকে দীক্ষা নিয়েছিলেন, এবং হচ্ছে আরও যারা স্বৈরাচার শাসক পৃথিবীতে যুগে যুগে এসেছে তারা ম্যাকিয়াভেলির এই বইটা পড়েছে, দ্য প্রিন্স বই। ওকে, ইতালির, ভেরি গুড, চমৎকার। মুন্নি খাতুন, চমৎকার, দ্য প্রিন্স বলেছে। তাহলে আমরা এখন আসি এরপরের টপিকে। তাহলে আমরা বর্তমান আমরা আর নগরাষ্ট্রে নাই, এখন আমরা আধুনিক রাষ্ট্রগুলোতে আমরা এখন জাতি রাষ্ট্রে বসবাস করি। প্রত্যেকটা জাতির জন্য একটা রাষ্ট্র, জাতির জন্য একটা কি আছে? রাষ্ট্র আছে। সেই রাষ্ট্রের মধ্যে তারা সুখে শান্তিতে সমৃদ্ধিতে বসবাস করতেছে। তবে এখনো আমরা পৌরনীতির সংজ্ঞায় আমরা চলে যাই। পৌরনীতিকে আমরা দুইটা ভাবে সংজ্ঞায়িত করতে পারি, একটা ক্ষুদ্রতা, একটা বৃহৎ অর্থে। ক্ষুদ্র অর্থে কি? ক্ষুদ্র অর্থ বলতে আমরা পৌরনীতি বলতে আমরা কি বুঝি? যে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকের কি বিষয়? নাগরিকের অধিকার কর্তব্য নিয়ে যে বিজ্ঞান আলোচনা করি সেটা পৌরনীতি সংকীর্ণ অর্থে। যখন আমরা বৃহৎ অর্থে বলবো তখন হচ্ছে নাগরিকতার সাথে জড়িত সব বিষয়। নাগরিকতার সাথে জড়িত সব বিষয় বলতে নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে যে বিজ্ঞান আলোচনা করি সেটা পৌরনীতি। এটা হচ্ছে বৃহৎ অর্থে। তাহলে আমরা সংকীর্ণ অর্থে, বৃহৎ অর্থে আমরা দুইটা অর্থে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখো, দুইটি দৃষ্টিকোণ থেকে আমরা ব্যাখ্যা করি। সংকীর্ণ নাগরিক অধিকার কর্তব্য, পরীক্ষার প্রশ্ন আসলে সংকীর্ণ অর্থে পৌরনীতি বলতে কি বোঝায় তখন এটা লিখবা। যদি বলা হয় ব্যাপক অর্থে পৌরনীতি বলতে কি বোঝায় তখন এটা লিখবা। যদি আবার শুধু পৌরনীতি কাকে বলে সেটা আসে তখন সেটা এটা লিখে দিতে পারো। নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় সম্পর্কে যে বিজ্ঞান আলোচনা করি সেটাই হচ্ছে পৌরনীতি। এটা খুব সিম্পল একটা সংজ্ঞা। আমরা সংজ্ঞায়নের ক্ষেত্রে তাত্ত্বিক দিয়ে সংজ্ঞায় যাব, তার আগে আমরা সংকীর্ণ অর্থে ব্যাপক করতে আমরা এটা একটু জেনে নিলাম। ওকে, আচ্ছা, আল্লাহ কখন থেকে ক্লাস হচ্ছে? সাবিহা, এখনই শুরু হয়েছে। ওকে, তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধবীদেরকে মেনশন করে দাও, অনেকে আফসোস করতেছে। হ্যাঁ, তোমরা পারলে একটু লাইভটা তোমাদের ক্লাস যতক্ষণ চলবে শেয়ার করে রাখো টাইমলাইনে, কারণ হচ্ছে তোমরা আবার ইন্টারাপ্টেড হয়ে যাও। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য যেই তোমাদের সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো অফ করে দাও। ফেসবুকের ক্লাসের ইন করার পরে ডোন্ট ডিস্টার্ব মোড অন করে দিলে অন্যান্য নোটিফিকেশন কিছুই আসবে না, ঠিক আছে? এখন খেয়াল করো, এই যে এখানে একটা জিনিস বলছে সেটা হচ্ছে কি যে একে মানে কাকে? তোমাকে না, আবার এটা মানে হচ্ছে পৌরনীতিকে বলে। যে পৌরনীতিকে কি বলে? পৌরনীতিকে বলা হয় নাগরিকতার বিজ্ঞান, সায়েন্স অফ সিটিজেনশিপ। পৌরনীতি রাষ্ট্রবিজ্ঞানের শাখা, এটা আমি বলছি। পৌরনীতি কি বিজ্ঞানের শাখা? রাষ্ট্রবিজ্ঞানের শাখা। কি বিষয়ক বিজ্ঞান? নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। কি বিষয়ক বিজ্ঞান? নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। কোন ধরনের বিজ্ঞান? সামাজিক বিজ্ঞান। এবং যখন বলা হবে যে কোন বিজ্ঞানের শাখা, তাহলে সেটা রাষ্ট্রবিজ্ঞানের শাখা। পরীক্ষায় প্রশ্ন 3টা থেকে একটা প্রশ্ন থাকে যে কি বিষয়ক বিজ্ঞান? নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। কি ধরনের বিজ্ঞান? সামাজিক বিজ্ঞান। কোন বিজ্ঞানের শাখা? রাষ্ট্রবিজ্ঞানের শাখা। ওকে ওকে, হাইলাইটস ওকে রোহান, থ্যাংক ইউ সো মাচ। এবং হচ্ছে সংকীর্ণ অর্থে, আচ্ছা, এরপরে স্লাইডে আমরা চলে যাই। প্রত্যেকটা স্লাইডই এরকম সমৃদ্ধশালী, মানে চেষ্টা করেছি যে তোমাদের যাতে একটু ভালো হয়। এখানে আমরা 3টার সংজ্ঞা পড়বো, একটা হচ্ছে ইএম ওয়ার্ডসের 2টা, আর একটা হচ্ছে ওয়েবস্টার ডিকশনারি, এবং এখানে এটা হচ্ছে একটা তথ্য, ইনফরমেশন। আমরা এদের দেখে মনে হচ্ছে যে এতগুলো কীভাবে পড়বো, এগুলো অলরেডি তোমরা পড়ে ফেলছো। নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে, ওই যে ব্যাপক করতে আমরা পড়ছি না, ব্যাপক করতে একটু আগে পড়ছি না, এই ব্যাপক করতে যেটা সেটাই হচ্ছে ইএম ওয়ার্ডসের সংজ্ঞার মধ্যে চলে আসছে। তো ইএম ওয়ার্ডসকে, ইএম ওয়ার্ডস রাষ্ট্রচিন্তাবিদ, তিনি একটা বই লিখছে, বইয়ের নাম হচ্ছে কি দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ। বইটার নাম আমাদের মনে রাখতে হবে। ধরো আমি একটা বই লিখছি, বইয়ের নাম হচ্ছে কি ফিলোসফি অফ সিটিজেনশিপ। মানে এটা কেন বলতেছি, এই যে আমি বাড়তি কথাটা বললাম, এটার মানে হচ্ছে তোমাকে মনে রাখার জন্য জাস্ট একটু অন্যদিকে ডাইভার্ট করা, যাতে করে তুমি বিষয়টা বুঝতে পারো। তাহলে ফিলোসফি অফ সিটিজেনশিপ বইটা কার? এটা হচ্ছে ইএম ওয়ার্ডসের। ওকে,
ওকে, এখন দেখি আমরা তাহলে ইএম ওয়ার্ডস আরেকটা সংজ্ঞা বলছে যে পৌরনীতি হচ্ছে যে তোমার সেই শাখা যা নাগরিক অতীত বর্তমান ভবিষ্যৎ। এই যে আমরা অতীত নিয়ে মাত্র কথা বললাম না, অতীত মানে কোনটা, যে আমরা একটু আগে যে নগর রাষ্ট্রের কথা বললাম, যে নগর রাষ্ট্রে নাগরিক বলতে শুধুমাত্র সবাইকে বোঝাইতো না। নগর রাষ্ট্রে নাগরিক বলতে কাদেরকে বোঝাইতো, যারা হচ্ছে 18+ তাদেরকে কি নাগরিক বলতো? উত্তর হচ্ছে না, 18+ হলেও হবে না, তোমাকে তরুণী হইলেও হবে না। হ্যাঁ, তরুণী হইলেও হবে না, তরুণীরা বাদ। হ্যাঁ, নগর রাষ্ট্রে অতীত বিষয়ে আমরা আর কি, অতীত বিষয়ে আমরা জানছি কি, তরুণী হইলেও বাদ, 18+ হইলেও বাদ, শুধু হইতে হবে কি, পুরুষ হইতে হবে। এবং পুরুষ হইলে হবে না, সেখানে শুধু ব্যবসায়ীদেরকেও বাদ এবং হচ্ছে তোমার দাসদেরকেও বাদ, শুধুমাত্র তারাই যারা রাষ্ট্রের দায়িত্ব পালন করতো। তো অতীত সম্পর্কে আমরা জানছি। বর্তমানে আমরা জাতি রাষ্ট্রে বাস করছি। এখন তরুণী হও বা হচ্ছে তোমার 18 বছর হইলেই তুমি এখন রাষ্ট্রের নাগরিক। তুমি কি পুরুষ নারী সেটা জাত পাত এগুলো দেখা হয় না। ভবিষ্যতে কি হবে? ভবিষ্যতে হবে আমরা এক একজন বিশ্ব নাগরিক। বিশ্ব নাগরিক মানে কি, আমরা বাংলাদেশে বাস করব, কিন্তু আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমরা তোমার পার্শ্ববর্তী দেশে আমরা সফরে যাব, আমরা এশিয়ার মধ্যে ঘুরে বেড়াবো। ইউরোপের মানুষেরা যেরকম করে, ইউরোপের মানুষেরা বাস করে এক দেশে, চাকরি করে আরেক দেশে, ঘুরতে যায় আরেক দেশে। তার মানে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যে দেশগুলো আছে তাদের মধ্যে কিন্তু খুবই দহরম মহরম সম্পর্ক। তারা এখন একটা মূলত একটা মানে একটা মহাদেশের নাগরিক হয়ে গেছে, যে কোনো সময় তারা একটা ওয়ার্ল্ডের নাগরিক হয়ে যাবে। তার মানে এখন বিশ্ব নাগরিক কেন বলতেছি, কারণ হচ্ছে এখন আর কোনো সীমা নাই, কোনো বাধা নাই। এখন গ্লোবালাইজেশনের কারণে এখন নাগরিকত্বের যে ধারণা সেটা অনেক বেশি বিস্তৃত হয়েছে, যার কারণে এখন আর মানে শুধু একটা স্থানীয় পর্যায়ে চিন্তা না করে, আমরা একটা জাতীয় পর্যায়ে চিন্তা না করে আমরা সামগ্রিকভাবে বিশ্ব পর্যায়ে আমরা চিন্তা করছি। তো ভবিষ্যতে এই ধরনের হইতে পারে। তাহলে স্থানীয় কি, জাতীয় কি, মানবতার সাথে জড়িত বিষয় কি, এগুলো আমরা জানবো হচ্ছে যখন হচ্ছে বিষয়বস্তু সম্পর্কে পড়বো। ওয়েবস্টার ডিকশনারিতে কি বলছে দেখো, ওয়েবস্টার ডিকশনারি এটা মূলত পৌরনীতির সংজ্ঞা দিতে গিয়ে বলছে যে পৌরনীতি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সেই বিভাগ যা শাখা ও নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। আমি এটা নিয়ে আর কথা বলবো না। রবার্ট হাসিনসের একটা বইয়ের কথা তোমার তিনি পৌরনীতিকে কি বলছে সেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে এডুকেশন ফর সিটিজেনশিপ বলে উল্লেখ করেছেন। তাহলে কে পৌরনীতিকে এডুকেশন ফর সিটিজেনশিপ বলে উল্লেখ করেছেন, এটা একটু তোমরা মনে রাখবা। রবার্ট হাসিনস কোন দেশের? তিনি মূলত যে শিকাগো ইউনিভার্সিটির সাবেক প্রেসিডেন্ট ও উপাচার্য আমেরিকার শিক্ষা দার্শনিক রবার্ট হাসিনস। রবার্ট হাসিনস। ওকে, না ভাই, আমরা একটা সমন্বয় শিক্ষা উপদেষ্টা ছাড়া সবাই পুরুষ। আচ্ছা, তিনি তার ফিলোসফি অফ সিটিজেনশিপ, আচ্ছা এই নামে ওই দেশের নাগরিক। আচ্ছা, এখানে যে বিষয়টা বললাম, রবার্ট হাসিনসের নামটা মনে রাখবা, বইটার নামও মনে রাখবা। লাস্ট পর্যন্ত যারা থাকবা তারা ভালো করবা। আমি প্রত্যেকটা জিনিস এখানে ভেঙে 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 বলতেছি এবং এমনভাবে বলতেছি যাতে তোমাদের মনে থাকে। রবার্ট হাসিনস কি বলছি, আবার এটার সাথে এটা গুলাই ফেললে হবে না। দেখো, ফিলোসফি যেখানে আছে সেটা হচ্ছে কার, যে হোয়াইটের। তো তিনি একটু দার্শনিক টাইপের মানুষ আর কি। তো দার্শনিক টাইপের মানুষ হিসেবে তিনি ফিলোসফি অফ সিটিজেনশিপ লিখছে। আর রবার্ট হাসিনস বলছে যে পৌরনীতি হচ্ছে এডুকেশন ফর সিটিজেনশিপ। এরপরে আমরা যাই, পৌরনীতিকে দুই ভাগে ভাগ করছে, এটা তো তোমরা সবাই জানো, যা নাগরিক এবং নগররাষ্ট্র। পৌরনীতির মূল আলোচনা হচ্ছে এটা। পৌরনীতির মূল আলোচনা হচ্ছে নাগরিক এবং নগররাষ্ট্রের সাথে সম্পর্কিত যত বিষয়, জাতি রাষ্ট্র এবং হচ্ছে বিশ্ব মানবতা। নাগরিককে দুই ভাগে ভাগ করা যায়, প্রধানত অধিকার কর্তব্য। এটা সংকীর্ণ অর্থে, ব্যাপক অর্থে হচ্ছে সব। ব্যাপক অর্থে কি সব। এবার আসি আমরা পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু। রবার্ট হাসিনা বানাই দিও না আবার। রবার্ট হাসিনা বানাইলে তোমাদেরকে আবার ছাত্রলীগ এসে বাঁধানে দিবে। যাই হোক, এখানে পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু। পরিধি মানে বুঝো তো সাবজেক্ট ম্যাটার এবং স্কোপ মানে ধরো যে এই যে তুমি যে রুমে বসে আছো সেই রুমের মানে চারটা দেওয়াল হচ্ছে ওই রুমের পরিধি, এবং ওই রুমের ভিতরে যা কিছু আছে সবই হচ্ছে ওই রুমের বিষয়বস্তু। তাহলে পরিধি এবং বিষয়বস্তুর ব্যাপারটা খুবই সিম্পল। সেটা হচ্ছে কি, যে পরিধি বলতে আমরা আসলে কি বুঝি? পরিধি বলতে কোনো একটা এলাকাকে বুঝি। তো পৌরনীতির মধ্যে যা কিছু পড়ানো হয় এবং তার ভিতরে যা আছে সবই হচ্ছে এখানে আছে। পৌরনীতিতে কি কি নিয়ে পড়ানো হয়? এখানে একটা স্টুডেন্ট আমাকে কয়েকদিন আগে প্রশ্নে কমেন্টস মানে আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে জিজ্ঞেস করেছে যে পৌরনীতি আসলে কিভাবে আমাদেরকে উদার বানায়। হ্যাঁ, পৌরনীতি আমাদেরকে কিভাবে উদার বানায়? এই যে উদারতার শিক্ষা, এই উদারতার শিক্ষাও কিন্তু পৌরনীতি আমাদেরকে দেয়। কেন? কারণ পৌরনীতিতে আমরা এমন নাগরিকতার এমন কোনো বিষয় না যেটা নিয়ে স্টাডি হয় না। আমরা জানার চেষ্টা করবো পৌরনীতিতে আসলে আমরা কি কি পড়ি। আমি জানি তোমরা অনেক পড়ছো, যেমন নাগরিক কি বা নাগরিকতার কাকে বলে, নাগরিকেরা কিভাবে বিকশিত হয়েছে, কিভাবে সুনাগরিক হওয়া যায়, নাগরিকের অধিকার কর্তব্য কি, ব্যক্তি জীবনে সমাজ ও রাষ্ট্রের সদস্য হওয়া তা বিশ্লেষণ করা, এগুলো আমরা জানতে পারি।
পরিবার কি, এটা আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এটা হচ্ছে পরিবার মানে হচ্ছে আমাদের আদি সংগঠন। সমাজের সবচেয়ে আদি সংগঠন কোনটা যখন জিজ্ঞেস করবে সেটা হচ্ছে পরিবার। আমাদের মনে রাখতে হবে এটা প্রাথমিক সংগঠন। সমাজ, রাষ্ট্র, জাতি, সামাজিক পরিবর্তন নিয়ে আলোচনা করে। রাষ্ট্রের উৎপত্তি, এই যে একটু আগে বললাম যে পৌরনীতি মূলত যে নগর রাষ্ট্রের ধারণা থেকেই উৎপত্তি হয়েছে, সেই নগর রাষ্ট্রের উৎপত্তি নিয়েই আমরা যে কথা বলছি এটাও তো পৌরনীতি থেকেই জানছি। বিকাশ, যে রাষ্ট্র কিভাবে কাজ করে জানবো আমরা পৌরনীতি পড়লে। রাষ্ট্রের যত প্রতিষ্ঠান আছে, যেমন রাষ্ট্রের 4টি উপাদান আছে, কি কি তোমরা নিশ্চয়ই জানো। রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড আছে, নির্দিষ্ট কি আছে, ভূখণ্ড আছে, নির্দিষ্ট জনসংখ্যা আছে এবং সার্বভৌমত্ব আছে। কি আছে, সার্বভৌমত্ব আছে এবং আছে কি, যে সরকার। এই যে আমরা বললাম এই যে 4টা উপাদান, এই উপাদানগুলো নিয়ে আমরা কোথায় পড়ি, পৌরনীতিতে পড়ি। সরকার নিয়ে আমরা পড়ি 7ম অধ্যায়, বিশাল বড় অধ্যায়। দ্বিতীয় পত্রের সংবিধান আমরা পড়বো। নির্বাচন নিয়ে আমাদের আলোচনা আছে। রাজনৈতিক দল নিয়ে 6ষ্ঠ অধ্যায়ে পড়বো। জনমত নিয়ে আমাদের 8টা অধ্যায় আছে, কিন্তু তোমাদের সিলেবাসে নেই, যার কারণে তোমরা এটা পড়বে না। ঠিক আছে, মানুষজন আস্তে আস্তে কমতেছে। কেন কমতেছে? কারণ হচ্ছে যে তারা রেখে যাচ্ছে যে পরে ক্লাসটা করবে। আমি জানি যে তারা অনেকেই চিন্তা ভাবনা করতেছে যে হ্যাঁ একটু পরেই তো ক্লাসটা আবার করতে পারবো। ইটস ওকে, সমস্যা নাই, কিন্তু তুমি দীর্ঘসূত্রিতার কারণে তুমি জীবনে সফল হইতে পারবা না। কথা বুঝতে পারছো কিনা? অর্ধেক ক্লাস করে তুমি চলে গেছো মানে তুমি ফেল হয়ে গেছো, মানে তোমার যে জীবনের যে একটা গতি, মানে পরীক্ষা ফেল করছো না, মানে তুমি তোমার জীবনের যে গতি সেটা থেকে তুমি সরে গেছো। বুঝতে পারছো? 1 ঘন্টা ক্লাসে তুমি ধৈর্য ধরে রাখতে পারতেছো না, যে তোমার এই দীর্ঘ জীবনের যে কত ত্যাগ আসবে, তিতিক্ষা আসবে, কত সময় আসবে, কত পরিশ্রম তোমাকে করতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় তোমাকে ঘন্টার পর ঘন্টা টেবিলের উপর বসে থাকতে হবে, বইয়ে নিয়ে বসে থাকতে হবে 10 থেকে 15 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা। যারা সফল হয়েছে তাদের হিস্ট্রি তুমি চেক করে দেখো, তারা কেউ পরিশ্রম না করে, ধৈর্য না ধরে, সময় না দিয়ে কেউ সফল হয় না। আমরা 1 ঘন্টা আগে 1টা অধ্যায় পড়বো, তারপরে ব্রেক দিব, এরপরে আরেকটা অধ্যায় পড়বো, এরপরে ব্রেক দিব, আরেকটা অধ্যায় পড়বো, এভাবে 3টা অধ্যায় পড়বো। তোমাদেরকে একটা না বসায় রাখবো না। এই যে দেখো, রাজনৈতিক ও সামাজিক বিমূর্ত ধারণা, স্বাধীনতা, সাম্য, নৈতিকতা, এটা নিয়ে একটা অধ্যায় আছে না? আছে কিনা এটা সম্পর্কে জানবো, সেটার সংজ্ঞা, প্রকার, এগুলো নিয়েও আমরা জানবো। এর পাশাপাশি আমরা কি জানবো? স্থানীয় পর্যায়ে কি? স্থানীয় পর্যায়ে বলতে আমরা স্থানীয় বা লোকাল বা স্থানীয় পর্যায়ে আমরা পৌরনীতিতে আমরা কি জানি। যেমন হচ্ছে আমাদের দেশে স্থানীয় প্রশাসন বলতে আমরা কাদেরকে বুঝি? যেমন ধরো ইউনিয়ন পরিষদ। পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে স্থানীয় প্রশাসন সম্পর্কে বলো। ইউনিয়ন, উপজেলা আর হচ্ছে কি জেলা পরিষদ, এগুলো হচ্ছে আমাদের কি, আমাদের স্থানীয় প্রশাসন। এদের সম্পর্কে আমরা জানি। এবং স্থানীয় পর্যায়ে বলতে আমরা কি, যেমন ধরো তুমি গ্রামে একটা সংগঠন করো, সেখানে যে তুমি দায়িত্ব পালন করতেছো এটাও তোমার কি, নাগরিক দায়িত্বের মধ্যে পড়ে। স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক নাগরিকতা। তাহলে জাতীয় কি? যেমন ধরো জাতীয় নির্বাচন এবং নির্বাচনের অংশগ্রহণ করা, ভোট দেওয়া এবং সচেতনতা তৈরি করা, তবে উস্কানি দেওয়া না। হ্যাঁ, কাউকে উস্কানি দেওয়া না। এই যে ধরো পরীক্ষার আগে এই যে এই মুহূর্তে তোমাদেরকে যে উস্কানি দিচ্ছে, এই উস্কানিতে পা দিবে না। আমার স্টুডেন্টে আমি রিকোয়েস্ট করবো তোমরা পা দিও না। কারণ হচ্ছে এখানে স্বার্থসিদ্ধির জন্য তারা লাইভে আসতেছে, এসে বলতেছে এবং হচ্ছে এখানে উস্কানি, আলটিমেট উস্কানিই দিচ্ছে যে আসো রাজপথে নামি। যারা রাজপথে নামার কথা বলে তাদেরকে তোমরা কখনো সাপোর্ট করবে না। কারণ হচ্ছে এইটা, উস্কানিটা তোমার জীবনের জন্য ক্ষতি বয়ে আনতে পারে। ধরো তুমি গেছো, এনিহাউ অ্যাক্সিডেন্টলি কোনো একটা ক্ষতি তোমার হলো, এটার দায় কিন্তু কেউ নেবে না। তুমি যে মায়ের খাইছো বা মায়ের খাচ্ছ, এটার দায়ও কিন্তু কেউ নেবে না। কেউ কি বলবে যে ওরা মারিয়ে না, আমাকে মারেন, এটা বলবে না। এটা কিন্তু কেউ বলবে না যে মারলে সমস্যা না, আমি পালাই, আগে পালাই। যাই হোক, এখানে যেটা বললাম যে স্থানীয় পর্যায়ে যে বিষয়টা বললাম, যে স্থানীয় প্রতিষ্ঠান এবং জাতীয় প্রতিষ্ঠান, এই বিষয়গুলো সম্পর্কে। জাতীয় প্রতিষ্ঠান কি? জাতীয় প্রতিষ্ঠান বলতে আমাদের দেশের জাতীয় পর্যায়ে যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন ধরো রাষ্ট্রের যে আইন কানুন মেনে চলা, এটা জাতীয় পর্যায়ের। এবং এর পাশাপাশি রাষ্ট্রের অভ্যন্তরীণ যত ধরনের প্রতিষ্ঠান আছে, যেমন ধরো নির্বাচন অংশগ্রহণের কথা আমি বললাম। আন্তর্জাতিক ভূমিকা কি? যেমন ধরো জাতিসংঘ, স্যার, কমনওয়েলথ। এর পাশাপাশি হচ্ছে মানবাধিকার মেনে চলা, এগুলো হচ্ছে তোমার নাগরিকের আন্তর্জাতিক দায়িত্ব। তাহলে স্থানীয় পর্যায়ের দায়িত্ব কোনগুলো? গ্রামের পরিবেশে গ্রামের নিয়ম শৃঙ্খলা মেনে চলা, পরিবারের দায়িত্ব পালন করা, এবং হচ্ছে তোমার ইউনিয়ন পর্যায়ে ভোট দেওয়া, উপজেলা, জেলা পর্যায়ে ভোট দেওয়া, এগুলো হচ্ছে স্থানীয় পর্যায়ে তোমার দায়িত্ব। এবং অন্যদিকে হচ্ছে তোমার কি,
জেলা পর্যায়ের পরে আমরা যদি জাতীয় পর্যায়ের কথা চিন্তা করি, রাষ্ট্রের আইন মেনে চলা, রাষ্ট্রের বিধিনিষেধ মেনে চলা, রাষ্ট্রের যথাযথ কর পরিশোধ করা, নিয়ম শৃঙ্খলা মেনে চলা, এগুলো প্রত্যেকটা হচ্ছে তোমার জাতীয় পর্যায়ের দায়িত্ব। আবার আন্তর্জাতিক দায়িত্ব হচ্ছে জাতীয় পর্যায়ের পরে যে আন্তর্জাতিক সংস্থাগুলো আছে, জাতিসংঘ আছে, সার্ক আছে, কমনওয়েলথ আছে, মানবাধিকার আছে, এবং হচ্ছে আরও যত ইন্টারন্যাশনাল পর্যায়ে যে আইনগুলো আছে সেগুলো মেনে চলা। নাগরিক অধিকার ও কর্তব্য, ব্যক্তি কীভাবে অধিকার বুক ও কর্তব্য পালন করবে তা শেখায়। পৌরনীতি থেকে আমরা এটা জানতে পারি। সংবিধান সম্পর্কে আমরা জানতে পারি, তোমরা জানো ব্রিটিশ পার্লামেন্ট হচ্ছে পাকিস্তান পার্লামেন্ট এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972-এর সেই সংবিধান সম্পর্কে আমরা জানতে পারি, সেটা সংশোধনী কি হয়েছে, যেমন এই নিয়ে প্রায় 17বার সংশোধনী হয়েছে। তো এই যে সংশোধনীগুলো সম্পর্কে আমরা জানতে পারি, কিন্তু তোমাদের শর্ট সিলেবাস হওয়াতে তোমরা এগুলো জানবে না। ওকে, এরপরে আমরা যাব হচ্ছে রাজনৈতিক ইতিহাস। যেমন ধরো পলাশী যুদ্ধ বা আন্দোলন, এগুলো তোমাদের দ্বিতীয় পত্রে আছে, এগুলো সম্পর্কে তোমরা পরিণতিতে জানতে পারো। এরপর আরেকটা হচ্ছে সুনাগরিকতা অর্জনের শিক্ষা, যেমন আত্মসংযম। এই যে আমরা একটা অধ্যায় আছে, যেমন 6ষ্ঠ অধ্যায়ের মধ্যে আমরা সুনাগরিকতার শিক্ষা সম্পর্কে জানবো, এগুলো সম্পর্কে জানতে পারবো। এটা একটা ডায়াগ্রাম যেটা তোমাদের বইয়ে আছে, তোমরা প্রত্যেকে জানো। এইগুলো হচ্ছে বিষয়বস্তু। এরপরে আলোচনায় চলে যায় কেন আমরা পৌরনীতি পড়বো। আমরা একদম প্রথম অধ্যায়ের শেষের দিকে চলে আসছি। পৌরনীতি পড়ার পেছনে মূল কারণ হচ্ছে কি, যে পৌরনীতি আমাদেরকে সুস্থ সুন্দর সমাজ গঠনের ভূমিকা রাখে। এটা শেখায় যে কিভাবে পরস্পরকে সহযোগিতা করতে হয়। নাগরিকতা সম্পর্কে জ্ঞান দেয়, অর্থাৎ আমরা ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানি। সুনাগরিক হওয়ার শিক্ষা দেয়। নাগরিক আত্মসংযমী এবং ন্যায়পরায়ণ, বিবেকবান ও দেশপ্রেমিক হতে সহায়ক। উদার দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। যেমন ধরো উদার দৃষ্টিভঙ্গির ব্যাপারটা নিয়ে আমাকে একটা স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল যে পৌরনীতি আসলে আমাকে কিভাবে উদার দৃষ্টিভঙ্গি, এখান থেকে কিভাবে প্রশ্ন হয়। এখান থেকে বাবুরা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন আসে না, এখান থেকে মেনলি আসে হচ্ছে বহুপদী প্রশ্ন। এবং বহুপদী প্রশ্নের পাশাপাশি এখান থেকে প্রশ্ন আসে হচ্ছে তোমার গ আর ঘ, অর্থাৎ প্রয়োগ এবং উচ্চ দক্ষতা। বহুপদী প্রশ্ন এবং গ আর ঘ প্রশ্ন আসে এখান থেকে। কেন? যেমন ধরো একটা স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করেছে পৌরনীতি কিভাবে উদার দৃষ্টিভঙ্গি তৈরি করে। এটা অনেক সময় অনুধাবনমূলক প্রশ্নও আসতে পারে, যে পৌরনীতি কিভাবে উদার দৃষ্টিভঙ্গি তৈরি করে একজন নাগরিকের, সেটা ব্যাখ্যা করতে বলতে পারে। এটার মূলত কিভাবে আসে, যে একজন নাগরিক যখন পৌরনীতি পড়ে তখন দেশের সংস্কৃতি, দেশের রীতিনীতি, আইন শৃঙ্খলা এবং হচ্ছে সামগ্রিক সব বিষয় সম্পর্কে সে পড়ে, যার কারণে তার ভিতরে একটা উদার মানসিকতা তৈরি হয়। এই উদার মানসিকতা থেকে সেই রাষ্ট্রের সব নাগরিককে সমান মনে করে। এবং যখন আমরা হচ্ছে প্রথম পত্রের মধ্যে তৃতীয় অধ্যায় পড়বো, মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্য, সেখানে তো স্পষ্টভাবে বলছে যে অন্যের ধর্মে আঘাত করা যাবে না, অন্যের প্রতি সহানুভূতিশীল হতে হবে, এবং অন্যের কাজকর্মকে হেয় করা যাবে না, যে শ্রমজীবী মানুষ যারা আছে তাদের শ্রমের মর্যাদা দিতে হবে। তখন আমার ভিতরে কি ঘৃণা, কুসংস্কার এবং হচ্ছে কারো প্রতি কি গোড়ামি এবং সংকীর্ণ মনোভাব থাকবে? থাকবে না। তো পৌরনীতি আমাকে উদার হতে শেখায়। তাহলে এই যে উদার হওয়ার, যে উদার হওয়ার শেখায় আমাদেরকে, এটাও আমাদেরকে এলো। প্রতিষ্ঠানগুলোর অতীত জানতে আমাদেরকে সহযোগিতা করে। যেমন ধরো রাষ্ট্র, সমাজ এবং হচ্ছে স্বাধীনতা, আইন ইত্যাদি ইতিহাস জানিয়ে আমাদেরকে যে অতীত সম্পর্কে জানতে সহযোগিতা করে। যেমন ধরো দ্বিতীয় পত্রের মধ্যে আমরা সবকিছু ইতিহাস সম্পর্কে জানবো। এরপরে আমরা জানবো বর্তমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে। যেমন ধরো সংবিধান, সরকার, নির্বাচন, জনমত, রাজনৈতিক দল। এই যে তোমরা এত লাফালাফি করতেছো, এগুলো জানছো কিভাবে? পৌরনীতি পড়েই তো অনেক কিছু জানছো না। সরকার কিভাবে চলে এবং নির্বাচন কিভাবে হয়, কীভাবে ভোট হলে সেটা বৈধ হয়, কীভাবে হলে অবৈধ হয়। এবং আমরাও অনেক সময় তোমাদেরকে বিষয়গুলো নিয়ে বলছি যে এইটা তো বৈধ, এটা অবৈধ, এটা ঠিক, এটা বেঠিক। তো এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে তোমার বর্তমান রাজনৈতিক অবস্থার সম্পর্কে সচেতন করে আমাদেরকে। তাহলে বর্তমান রাজনৈতিক সম্পর্কে আমরা জানতেছি যে কে চাঁদাবাজি করতেছে, কে মানুষকে মারতেছে, এইগুলো আমরা জানতেছি। ঠিক আছে। পিডিএফ পাগলিদের আগমন ঘটছে। পিডিএফ দেওয়া হবে না, ক্লাস না করলে পিডিএফ দেওয়া হবে না। এবং ক্লাস যে করছো এটার প্রমাণ হচ্ছে কি, শেষে প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারলে। ওকে, শেষে প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারলে। আচ্ছা, এবার আসে আমরা হচ্ছে নাগরিক চেতনা বৃদ্ধি। এবং এর পাশাপাশি আরেকটা হচ্ছে, এটা শেষ হয়ে যাচ্ছে প্রায়, অধিকার সম্পর্কে সচেতন করে আমাদেরকে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক। যেমন ধরো আমরা যখন হচ্ছে অধিকার সম্পর্কে পড়বো পঞ্চম অধ্যায়ে, তখন আমরা অধিকার সম্পর্কে সচেতন হব। কর্তব্যবোধ জাগ্রত, কর্তব্য সম্পর্কে আমরা আমাদের পঞ্চম অধ্যায়ে পড়বো, সেখান থেকেও আমরা জানতে পারবো। গণতান্ত্রিক চেতনা গড়ে তুলে আমরা প্রথম পত্রের মধ্যে আমাদের একটা অধ্যায় আছে সপ্তম অধ্যায়ের মধ্যে একটা টপিক আছে হচ্ছে গণতন্ত্র সম্পর্কিত, সেইখানে আমরা গণতন্ত্র সম্পর্কে জানতে পারবো। তো সামগ্রিকভাবে পৌরনীতি পড়লে আমরা এই বিষয়গুলো জানতে পারবো, এই জন্য আমরা পৌরনীতি পড়বো। আর একটা হচ্ছে কি আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি। যেমন ধরো পৌরনীতি পড়লে আমরা জাতিসংঘ সহ, অর্থাৎ ইউএন সহ আন্তর্জাতিক মানবাধিকারগুলো সম্পর্কে আমরা জানতে পারবো, এবং তাদের কাজ, তারা কিভাবে গড়ে ওঠে সেগুলো সম্পর্কে জানতে পারবো। জ্ঞান বিশ্লেষণ দক্ষতা বাড়াবে, যে আমরা সমাজ, রাষ্ট্র এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী ব্যাখ্যা বিশ্লেষণ দিবে। তোমাদের মধ্যে অনেকে যুক্তিবাদী। আমাকে কালকে একজন কমেন্ট করে বলতেছে যে আপনার মাথা তো মাথার জায়গায় নাই। তো আমার মাথা কই গেছে? আমি তো অবাক হয়ে গেছি যে কিরে, আমি হাত দিয়ে দেখলাম যে আমার মাথা মানে আমার জায়গা নাই। মানে কি আবার? ও মানে তার মতের সাথে আমার মত মিলে নাই বলে সে আমাকে
এই ধরনের একটা মানে কথা বললো। তার মানে হচ্ছে কি মত পার্থক্য হওয়াটাকে বাঙালিরা যতটা অসহিষ্ণুভাবে নেয়, ততটা অসহিষ্ণু জাতি পৃথিবীর মধ্যে কোথাও নাই। এই যে পৌরনীতি তোমাকে সেই সহিষ্ণুতা শেখাবে, ঠিক আছে? তাহলে পৌরনীতি ভালো করে পড়লে তোমাকে সহিষ্ণুতা শেখাবে। তো অন্যের মতকে তুমি কখনো ছোট করে দেখবে না, অন্যের মতকে তুমি গুরুত্ব দিবে, এটা হচ্ছে পৌরনীতি আমাকে শেখায়। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যে কিভাবে একজন নাগরিক ভূমিকা রাখতে পারে সেই বিষয়ে শেখায়। দেশপ্রেম জাগ্রত করে। দেশপ্রেম মানে এটা না যে তুমি রাস্তা ব্লক করে ভাঙচুর করবে, সেটা না। নেতৃত্ব গঠনের শিক্ষা দেয়। ওকে, গেল। এরপরে আমাদের লাস্টের দুইটা টপিক আছে, তার মধ্যে একটা হচ্ছে গুড গভর্নেন্স। কারণ আমাদের অধ্যায়টার নাম কি ছিল বলো তো? অধ্যায়টার নাম কি? অধ্যায়টার নাম হচ্ছে পৌরনীতির পরিচিতি, তাই না? হ্যাঁ, তোমরা আমাকে বলো যে পৌরনীতির এবং সুশাসন পরিচিতির মধ্যে আমরা পৌরনীতির পরিচিতি সম্পূর্ণ পড়ে ফেলেছি। পৌরনীতির পরিচিতি পড়ে ফেলেছি। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, সুশাসন শব্দটি বা সুশাসন ধারণাটি প্রথম কোন প্রতিষ্ঠান ব্যবহার করেছে? কত সালে? কত সালে? কত সালে? ওকে, বলো কত সালে, বলো। ওকে, বলো, তোমরা বলো কত সালে হয়েছে। আচ্ছা, আমরা এখন কথায় আসি যে গভর্নেন্স। গভর্নেন্সের সাথে গুড যুক্ত করে জাস্ট গুড গভর্নেন্স হয়ে গেছে, মানে তোমার এই যে নেতার সাথে পাতি যুক্ত করে পাতি নেতা হয়ে গেছে। তো ব্যাপারটা এরকম। তো এখানে দেখো, শাসন সু এটা একটা প্রত্যয়, শাসন এটা একটা শব্দ। দেখো, সু প্রত্যয় যুক্ত করেছে শাসনের সাথে, তাহলে গভর্নেন্স শব্দের সাথে বা শাসনের সাথে সুপ্রত্যয় যুক্ত করে সুশাসন ধারণার উদ্ভব ঘটেছে। তো এখানে আমরা যে গভর্নেন্স বলতেছি, গভর্নেন্স শব্দটি আসছে মূলত গ্রিক কোবার্নাও থেকে। মনে রাখবা, গ্রিক কোবার্নাও থেকে। কোবার্নাও, ওকে। তো কোবার্নাও বানানটা একটু দেখবা, কারণ অনেক সময় এটা তোমাদের ওই যে তোমার নিচের কোন শব্দটি সঠিক সেখানে প্রশ্ন চলে আসে। নিচের কোন শব্দটি সঠিক সেখানে চলে আসে, এই জন্য কোবার্নাও শব্দটি একটু মনে রাখবা। তাহলে জাহাজ পরিচালনা করা, কোবার্নাও শব্দের অর্থ কি বলছি? জাহাজ পরিচালনা করা। ওকে, ভেরি গুড, ভেরি গুড, খুবই চমৎকার। আমাদের সাথে সিয়াম আহমেদ, দুর্জয় এবং মরিয়ম বেগম, পূর্বা রয় এবং রুদ্র এবং এর পাশাপাশি মাহি। আচ্ছা, কেউ আমার সাথে রাগ করে যদি ক্লাস থেকে চলে যাও, এতে তোমাদেরই ক্ষতি হবে। কারণ হচ্ছে আমি কারো মতাদর্শের উপরে কোনো বিষয়ে চাপিয়ে দিতে চাই না, আমি জাস্ট আমার মতামত ব্যক্ত করতেছি, তুমি তোমার মতামত ব্যক্ত করো। কমেন্টস করতেছে, কাউকে কি আমি কিছু বলতেছি না। জাহাজ পরিচালনা করা অর্থে, ওকে। তো এখানে জাহাজ পরিচালনাটাকে এত কিছু বাদ দিয়ে জাহাজ পরিচালনা, ওই যে সরকার চালানো অনেকটা জাহাজ পরিচালনার মতো। মানে উত্তাল সমুদ্রের মধ্যে ওই যে বলে না যে উত্তাল সমুদ্রে কেউ নাস্তিক হয় না, কারণ সবাই সৃষ্টিকর্তাকে দেখে আল্লাহ কখন ডুবে যায়। এই জন্য হচ্ছে উত্তাল সমুদ্রে কেউ কি হয় না, আস্তিক হয় না, সেখানে সবাই সৃষ্টিকর্তাকে দেখে। তো সেই ক্ষেত্রে এই যে কোবার্নাও, সরকার যারা পরিচালনা করে তারাই জানে যে আসলে ঘটনাটা কি ঘটতেছে, একটা রাষ্ট্রের ভিতরে অভ্যন্তরীণভাবে কি ধরনের সমস্যা তৈরি হচ্ছে, এই জন্য জাহাজ পরিচালনার সাথে তুলনা করেছে। এখানে আমরা মনে করি যে সুশাসনের প্রকৃত অর্থ হচ্ছে নির্ভুল, দক্ষ এবং কার্যকর শাসন ব্যবস্থা। এবং সুশাসনের ধারণাটি যে প্রথম যারা ব্যবহার করেছে তারা হচ্ছে বিশ্বব্যাংক। এটি প্রথম ব্যবহার করেছেন। তারা মনে করেন যে উন্নয়নশীল দেশগুলোর অনুন্নয়নের মূল কারণ হিসেবে সুশাসনের অভাবকে তারা চিহ্নিত করেছে। তাহলে তারা সুশাসনের অভাবকে চিহ্নিত করেছে। তারা মনে করে যে দুর্নীতি হচ্ছে, স্বজনপ্রীতি হচ্ছে, অনুন্নয়ন হচ্ছে, বাংলা বিমান কিনতেছে, এটার পিছনে মূল কারণ হচ্ছে সুশাসনের অভাব। হাসো বাবা বাংলা বিমান কিনে দিয়ে গেছে, তোমার যারা পাইলট আছে তারাও এগুলো নিয়ে তেমন কোনো প্রতিবাদ করে নাই, যার কারণে আজকের এই দুর্দশা। তাহলে এই যে দেখো, যে সুশাসন যদি থাকতো দুর্নীতি থাকতো না, তার মানে দুর্নীতি না থাকলে সুশাসন থাকবে। তাহলে সুশাসন না থাকার কারণেই অধিকাংশ দেশের অনুন্নয়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংক, তাও 1989 সালে। তাহলে দেখো, কুটিল্য এমন একজন ব্যক্তি যিনি
আজকে থেকে প্রায় 2000 বছর আগে ভারতের মধ্যে প্রথম তিনি সুশাসনের উপর গুরুত্ব দিয়ে গেছেন। তাহলে কুটিল্য এমন ব্যক্তি যিনি মানে ভবিষ্যতে কি ঘটবে সে বিষয়ে তিনি জানতেন, এবং তিনি ভারতবর্ষে মৌর্য যুগের একজন তোমার কূটনৈতিক ছিলেন। এই মৌর্য যুগের কূটনৈতিক কৌটিল্য, যার আসল নাম হচ্ছে চাণক্য। পরীক্ষার হলে যদি চাণক্য দেখো ভুল মনে করার দরকার নাই, যেটাই কুটিল্য সেটাই চাণক্য। তার একটা বই আছে, বইয়ের নাম হচ্ছে অর্থশাস্ত্র। কি নাম? অর্থশাস্ত্র। এটা তোমরা অনেকেই জানো, কারণ তোমরা পণ্ডিতগণ, তোমরা পণ্ডিত মহাশয়গণ অলরেডি তোমাদের এই বইয়ের উপর অনেক পাণ্ডিত্য অর্জন করেছো। তো এটা তো এখানে একটা বিষয় হচ্ছে কি, যে বিশ্বব্যাংক এই যে ধারণাটা দিয়েছে, এই বিশ্বব্যাংকের সংজ্ঞাটা আমরা এত বেশি মুখস্থ করব না। আমরা মুখস্থ করব হচ্ছে ম্যাককরনির সংজ্ঞা এবং ইউএনডিপি। যেমন ধরো, দেশের সব স্তরে অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক কর্তৃত্বের প্রয়োগই হচ্ছে সুশাসন। ম্যাককরনি বলছে রাষ্ট্রের সাথে সুশীল সমাজে, তার মানে রাষ্ট্রের সাথে সুশীল সমাজ। এই যে দেখো, সুশীল কারা? আসলে সুশীল বলতে উচ্চশিক্ষিত, নিরপেক্ষ, কোনো দলীয় পক্ষ না। তাহলে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, জনগণের সাথে সরকারের। কার সাথে? জনগণের সাথে সরকারের। দেখো, রাষ্ট্রের সাথে সুশীল সমাজ এবং জনগণ, এটার সাথে সরকার। তাহলে জনগণের সাথে সরকার। আবার আরেকটা বলছে শাসিতের সাথে, শাসিতের সাথে শাসক, এদের যে সম্পর্ক সেটাকে বলছে সুশাসন। ম্যাককরনির এই সংজ্ঞাটা তোমরা মুখস্থ রাখবা, কারণ পরীক্ষায় এটা আসবে। ম্যাককরনির এই দুটা সংজ্ঞা তোমরা একটু মুখস্থ রাখবা। সরি, একটা ম্যাককরনির সংজ্ঞাটা খুব সহজ করে আমি বললাম। সুশীল সমাজ কারা বলছি? যারা উচ্চশিক্ষিত এবং হচ্ছে যারা উচ্চশিক্ষিত এবং যারা নিরপেক্ষ, কোনো দলের অংশ না। গেল। এবার আসি, বিশ্বব্যাংক সুশাসনের 4টি স্তম্ভের কথা বলছে, মনে রাখবা। 4টি স্তম্ভ। কি কি স্তম্ভ মানে বুঝো তো? মানে ধরো একটা বিল্ডিং এর 4টা দেওয়াল। একটা বিল্ডিং এর কি 4টা দেওয়াল। কি কি বলছে? একটা বলছে হচ্ছে দায়িত্বশীলতা, অর্থাৎ যখন একটা রাষ্ট্রের সরকার দায়িত্বশীল হবে এবং রাষ্ট্রের জনগণ হচ্ছে দায়িত্বশীল হবে, রাষ্ট্রের সরকারের দায়িত্বশীলদের মধ্যে স্বচ্ছতা থাকবে এবং আইনি কাঠামো থাকবে। আইনি কাঠামো মানে হচ্ছে আইনের যথাযথ প্রয়োগ এবং আইনের যথাযথ বাস্তবায়ন। আর একটা হচ্ছে অংশগ্রহণ। কাদের অংশগ্রহণ? এখানে জনগণের অংশগ্রহণ। তাহলে যদি অংশগ্রহণ থাকে এবং দায়িত্বশীলভাবে সরকার এবং জনগণ আচরণ করে, রাষ্ট্রের জনগণ যদি স্বচ্ছ এবং সরকারও যদি স্বচ্ছ হয়। স্বচ্ছ মানে কি? স্বচ্ছতা মানে হচ্ছে, ধরো আমি তোমাকে 100 টাকা দিলাম, তো তুমি এখন 100 টাকা দিয়ে কি কি করছো সেটার আমাকে কোনো হিসাব দাও নাই। তো তোমাকে যে আমি 100 টাকা দিলাম, তুমি কি করছো, এটার একটা হিসাব দেওয়াটাই হচ্ছে স্বচ্ছতা। এটা সব ক্ষেত্রে থাকা দরকার, প্রত্যেকটা মানুষের। ঠিক আছে, ওকে। এরপরে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে কি, যে অংশগ্রহণ। অংশগ্রহণ মানে কাদের অংশগ্রহণ? জনগণের অংশগ্রহণ। জনগণের কি অংশগ্রহণ? ওকে, জনগণের কি অংশগ্রহণ। আইনি কাঠামোর ব্যাপারটা বুঝছো তো? আইনি কাঠামো মানে হচ্ছে আইনের শাসন, আর দায়িত্বশীলতা মানে বুঝছো তো? তাহলে যে বিশ্বব্যাংক 2000 সালে তোমার গভর্নেন্সের জন্য 4টি স্তম্ভের উপর গুরুত্ব আরোপ করেন। এটা মুখস্থ রাখবা, পরীক্ষায় এটা অনেক সময় আসে এমসিকিউতে। কি কি থাকলে সেটাকে আমরা সুশাসন বলবো। আমাদের অনেক কোণ হয়েছে, আমরা অলরেডি প্রায় 46 মিনিট হয়ে গেছে। আমরা 1 ঘন্টায় যদি একটা চ্যাপ্টার শেষ করি, তাহলে 6 ঘন্টায় 6টা চ্যাপ্টার শেষ। যদিও বা সপ্তম অধ্যায় অনেক বড়, ওটাতে একটু সময় লাগবে। আমরা 1 ঘন্টায়, প্রথম ঘন্টায় একটু ডিটেলসে পড়তেছি, এই কারণেই যে যাতে তোমাদের প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসলে খুব ইজিলি উত্তর করতে পারো। আর প্রথম প্রশ্ন উত্তর করতে না পারলে তোমাদের বাকি প্রশ্নগুলোতে একটু কষ্ট হয়ে যাবে, কারণ প্রথম অধ্যায়েই পারো না, তাইলে বাকি প্রশ্নের মধ্যে তো তোমার সমস্যা হবেই। তো এটা সবার জন্য প্রযোজ্য না, যারা পড়ে না তাদের জন্য এটা আমি বলছি। তো প্রথমে দেখো, সুশাসনের যেই উপাদানগুলো থাকা দরকার, যে বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা সুশাসন বলবো। গণতন্ত্র থাকলে সুশাসন বলবো, জনগ্রহণ অংশগ্রহণ থাকলে সেটাকে সুশাসন বলবো, নৈতিকতা থাকলে সেটাকে সুশাসন বলবো, স্বচ্ছ থাকলে সেটাকে সুশাসন বলবো। অর্থাৎ নীতিমালা ও সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা থাকতে হবে, বৈধতা থাকতে হবে। জনগণ যদি মানে কোনো সরকার যদি অবৈধ হয়, যেমন আমাদের হাসো বা রাতের বেলায় বুট নিয়ে 2-1 বার নির্বাচিত হয়েছে, 3 বার নির্বাচিত হয়েছে, তো এগুলো হচ্ছে বৈধতা হারিয়েছে, যার কারণে তার আমলে সুশাসনের ঘাটতি ছিল। দায়িত্বশীলতা, অর্থাৎ সরকার এবং কর্মকর্তাদের মধ্যে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে, আইনের শাসন থাকতে হবে। আইনের শাসন না থাকলে কখনো সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না। যদি পরীক্ষায় প্রশ্নে আসে যে সুশাসনের যে প্রধান যে উপাদানটা থাকা দরকার সেটা কি, তখন সেটা হচ্ছে কি
আইনের শাসন। তাহলে সুশাসনের জন্য যেটা থাকা আবশ্যক সেটা কি? আইনের শাসন। এরপরে আমরা যাই জবাবদিহিতা। জবাবদিহিতার ব্যাপারটা কি? জবাবদিহিতার ব্যাপারটা মানে হচ্ছে কি, যে তোমার যে কাজটা তুমি করতেছো, তোমাকে যে দায়িত্বটা দিয়েছে সেটা যথাযথভাবে পালন করা এবং সেটার বিষয়ে কারো কোনো ধরনের প্রশ্ন থাকলে সেটার উত্তর দেওয়া, এটা হচ্ছে জবাবদিহিতা। দক্ষতা অর্থাৎ যারা প্রশাসনের দায়িত্ব থাকবে, অর্থাৎ ধরো আমাদের যে সরকারের যারা দায়িত্ব থাকবে, যেমন ধরো একজন অথর্ব সচিবের কারণে তোমরা এতটা ভোগান্তির মধ্যে পড়েছো, সেই অথর্ব সচিবকে যদিও বা সরিয়ে দিয়েছে, কিন্তু জানি না এখন কে সিদ্ধান্তগুলো নিচ্ছে। এরকম মানে নির্লজ্জ এবং বেহায়া টাইপের যে সিদ্ধান্তগুলো, সেগুলো আসলে প্রত্যাখ্যান করা উচিত। হ্যাঁ, এবং এই যে তারা অদক্ষতার কারণে, এবং তারা জানে না আসলে কীভাবে বিভিন্ন ধরনের রিস্ক ডিডাকশন করতে হয়, যে ছাত্ররা আন্দোলন করলে কি করবে, কি করা উচিত, সেটা মনে হয় অনেকে জানে না, এদেরকে কোর্স করানো দরকার। যাই হোক, এইখানে দক্ষতার যে বিষয়টা বললাম, দক্ষতা না থাকলে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা যাবে না। ধরো আমাদের দেশে তো সম্পদ সীমিত, সম্পদ কি সীমিত। এখন ধরো আমার একটা ছোট্ট অফিস আছে, এই অফিস থেকে আমি হাজার হাজার মানুষকে কিভাবে সেবা দিব, সেটা যদি দক্ষতা না থাকে তাহলে সেবা নিশ্চিত করা যাবে না। আর একটা বিষয় হচ্ছে কি, সেবামূলক মনোভাব থাকতে হবে। শাসন করার মনোভাব থাকলে হবে না, সেবার মনোভাব থাকতে হবে। যারা সরকারের দায়িত্বে আসবে তাদের মধ্যে সেবার মনোভাব থাকতে হবে। বিচার বিভাগকে অবশ্যই স্বাধীন হতে হবে, সততা থাকতে হবে। যারা প্রশাসন, রাজনীতি ও সমাজের মধ্যে থাকবে তাদের অবশ্যই সৎ থাকতে হবে। লিঙ্গ সমতা অর্থাৎ নারী পুরুষ জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার বিকেন্দ্রীকরণ, মানে হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। সব ক্ষমতা একক ব্যক্তি কিংবা একটা অঞ্চলে রেখে দিলে হবে না। যেমন ধরো আমাদের সব ক্ষমতা হচ্ছে ঢাকায়, যে তোমার মারামারি লাগছে কোথায় ঢাকায়, যে তোমার ভর্তি পরীক্ষা কোথায় ঢাকায়, চাকরির পরীক্ষা কোথায় ঢাকায়, ইন্টারভিউ কোথায় ঢাকায়, সব ঢাকা কেন্দ্রিক, সব চলতেছে ঢাকায়। তো এটা হচ্ছে তোমার ক্ষমতার মানে এখানে যে দেখো বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী আরও যেগুলো আছে বেশিরভাগই হেডকোয়ার্টার কোথায়? ঢাকায়। তো এই যে একটা ছোট শহর সব ঢাকায়, একটা এটাকে বলেছে কেন্দ্রীকরণ। এটা করা যাবে না, এটা বিকেন্দ্রীকরণ করে দিতে হবে, অর্থাৎ কেন্দ্রের থেকে এগুলোকে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, জানা চলছে কোর্সটা আপনি করান। হ্যাঁ, আমার থেকেই করাইতে হবে, যা অবস্থা দেখতেছি। এরা সোশিওলজি পড়া নাই এবং হচ্ছে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়া নাই, ওই যে ইঞ্জিনিয়ারিং পাস করে ঢুকছে, তো এই জন্য ঝামেলাটা। ইঞ্জিনিয়ারিংরা ওই অ্যাক্টিভিটি বুঝবে না, বিহেভিয়ার বুঝবে না, কোন আচরণের জন্য কি বলতে হবে, কি করতে হবে সেটা তারা বুঝবে না। বুঝতে পারছো? এই জন্যই তাদের সমস্যা। অনেক ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে না, তারাই গিয়ে পরে কি হয়, সচিব হয় এবং এরপরে ছাত্রদেরকে পেটায়। সুশীল সমাজ এবং শক্তিশালী স্থানীয় সরকার, ওই যে আমি বললাম স্থানীয় পর্যায়ে ইউনিয়ন, উপজেলা, জেলা এগুলো থাকতে হবে। জনগণের গ্রহণযোগ্যতা থাকতে হবে, যারা সরকারের দায়িত্বে আসবে তাদের গ্রহণযোগ্যতা থাকতে হবে। এরপর একটা হচ্ছে কি, যে তোমার পেশাদারিত্ব, কাদের পেশাদারিত্ব, অর্থাৎ প্রশাসনের পেশাদারিত্ব, মর্যাদা ও বিশ্বাস থাকতে হবে। স্বাধীন গণমাধ্যম থাকতে হবে। মুক্ত এবং বহুত্বভিত্তিক সমাজ থাকতে হবে। মুক্ত এবং বহুত্বভিত্তিক মানে কি? মুক্ত এবং এটা অনেক সময় পরীক্ষা প্রশ্নে আসে, যে মুক্ত ও বহুত্বভিত্তিক মানে হচ্ছে সবাই যার যার মত প্রকাশ করতে পারবে, সবাই কি যার যার মত, হ্যাঁ, মতামত, হ্যাঁ, প্রচার করতে পারবে এবং প্রত্যেকে নিজ নিজ ধর্ম, কর্ম এবং অন্যান্য ক্ষেত্রে নিজেদের মতো করে তারা থাকতে পারবে। এটা হচ্ছে মুক্ত। এবং বহুত্বভিত্তিক মানে হচ্ছে, বহুত্বভিত্তিক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ সেখানে থাকবে, বিভিন্ন ধরনের সংস্কৃতির মানুষ থেকে সেখানে অবস্থান করবে। এটাই হচ্ছে বহুত্বভিত্তিক সমাজ। এবার আমরা সরাসরি চলে যাই, আমাদের লাস্ট আরেকটা টপিক আছে, এটার পরেই হচ্ছে আমাদের আরেকটা টপিক, সেটার পরেই আমাদের এই অধ্যায়টা শেষ। সেটা হচ্ছে কি, এই যে পৌরনীতির উৎপত্তি, এটা তো আমরা অলরেডি পড়ে ফেলছি, এটাও আমরা পড়ে ফেলছি। দুইটা বইয়ের কথা আমি বলছিলাম, এটাও আমরা অলরেডি পড়ে ফেলছি। এবং পৌরনীতির জনক কে সেটাও আমরা বলছি, যে এরিস্টটল হচ্ছে পৌরনীতির জনক। এবং রোমান দার্শনিকদের মধ্যে সিসেরু এবং পলিবিয়াস, এই দুজনের নাম মনে রাখবে। এরা কোন যুগের দার্শনিক, এটা অনেক সময় এমসিকিউতে আসতে পারে। এরাও কিন্তু ওই যে তোমার পৌরনীতি বা তোমার নাগরিকতা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, যার কারণে আমরা যে তোমার তাদেরকে একটু স্মরণে রাখবো। পলিবিয়াস এবং সিসেরু নগরাষ্ট্রকে পৃথক সত্তা হিসেবে দেখেন, তারা নাগরিক অধিকার ও রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্যে আলোচনা করেন। মধ্যযুগে এসে কি হয়েছে, ধর্মনির্ভর। আমরা এটা একটু মনে রাখবো যে মধ্যযুগ, ইউরোপের মধ্যযুগ হচ্ছে ধর্মনির্ভর। এটা ইউরোপে, মনে রাখবা ইউরোপে। তো এটা ইউরোপে মধ্যযুগের নাগরিকতার ধারণাটা খুবই, মানে এটাকে আমরা বলি যে পদদলিত হয়েছে, নাগরিকরা পদদলিত হয়েছে। হ্যাঁ, পদদলিত হয়েছে মানে কি? পদদলিত হয়ে মানে হচ্ছে নাগরিকদের কোনো অধিকার ছিল না।
ও সময়ে নাগরিকরা তাদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবি কোনো কিছুই তারা রাষ্ট্রের কাছে পৌঁছাতে পারতো না, কারণ সে সময় ক্ষমতায় ছিল রাজারা। মধ্যযুগের রাজতন্ত্র ইউরোপ সহ সারা পৃথিবীকে ভুগিয়েছে। যেমন ধরো, রাজতন্ত্রের আগ্রাসী মনোভাবের কারণে নাগরিকরা কখনো তাদের চাকরি হারিয়েছে, কখনো তাদের পেশা হারিয়েছে, কখনো তাদের যে জীবন হারিয়েছে। যুদ্ধ বিগ্রহ সেই সময়ে নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। এবং অন্যদিকে যে তোমার সৃষ্টিশীল রাষ্ট্র ভাবনার অনুপস্থিতি ছিল। পরবর্তীতে উল্লেখযোগ্য দার্শনিক সেন্ট অগাস্টিন, টমাস অ্যাকুইনাস, পাদুয়ার মার্সিসি, হ্যাঁ, এবং এদের নামগুলোর মধ্যে তোমরা দুইজনের নাম একটু মনে রাখবা। তার মধ্যে একজন হচ্ছে সেন্ট অগাস্টিন, টমাস অ্যাকুইনাস। কোন যুগের? কোন যুগের? সিসেরো কোন যুগের? এরিস্টটল কোন যুগের? পরীক্ষায় আসবে বাবুরা। হ্যাঁ, প্রশ্ন যখন কঠিন করার ইচ্ছা থাকবে এমনি ঢুকাই দেবে এখান থেকে, মানে প্রশ্নে দিয়ে দিবে আর কি, বুঝতে পারছো? মরিয়ম বেগম বলছে আমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে চট্টগ্রাম, আমার বাড়ি হচ্ছে কক্সবাজার। একটা শহরকে আলাদা করে রাজধানী করলে আরও হবে। ইউরোপের মধ্যযুগের ধর্মকে কেন্দ্র করে বেশিরভাগ আইন প্রণয়ন হতো। একজ্যাক্টলি এটাই। আচ্ছা, এটা বুঝতে পারছো? এটুকু বুঝতে পারছো? আধুনিক যুগের মধ্যে আমরা নিকোলা মেকিয়াভেলির কথা পড়েছি একটু আগে। তোমরাই বলছো যে তিনি ইতালির, এবং আমি এই বিষয়ে কোনো মন্তব্য করি নাই, আমি বইয়ের নাম বলছিলাম। তিনি জাতিরাষ্ট্রের, অর্থাৎ জাতীয় রাষ্ট্র বলতে এখানে জাতিরাষ্ট্রের কথা বলছে। তাহলে যেটা জাতিরাষ্ট্র সেটাই জাতীয় রাষ্ট্র। তিনি জাতিরাষ্ট্রের কথা বলছে। তো পরবর্তীতে ওয়েস্টফেলিয়া, এই যে জাস্ট মনে রাখবা যে ওয়েস্টফেলিয়া চুক্তি 1648 সালে হয়েছে। এটাও হচ্ছে আধুনিক যুগের একটা চুক্তি, এবং এই চুক্তির মাধ্যমে নাগরিকরা আধুনিক ধারণা গঠনের, মানে এই নাগরিকতার আধুনিক ধারণা গঠন, এবং এটার মাধ্যমে এই নাগরিকরা তাদের ন্যায্যতা, অর্থাৎ নাগরিকরা তাদের ন্যায্যতা বুঝে পেয়েছে। আস্তে আস্তে পরবর্তীতে পরিবর্তন হয়েছে। পরবর্তী সময়ে আমরা যেটা দেখি সেটা হচ্ছে কি, মার্কিন যুক্তরাষ্ট্রে সিভিক্স পড়ানো শুরু হয়েছে 1840। আমি জানি তোমাদেরকে এই তত্ত্বগুলো পড়তে তোমাদের একটু ব্যাক পেতে হবে, কারণ এগুলো তোমাদের আগে পড়ানো হয় নাই। প্রশ্ন কঠিন হবে, এই জন্য তোমাদেরকে আমিও একটু টপিকগুলো একটু ভিতর থেকে বের করে এনেছি। তাহলে টমাস অ্যাকুইনাস এবং তোমার সেন্ট অগাস্টিন, এরা হচ্ছে মধ্যযুগের। আধুনিক যুগের মধ্যে নিকোলা মেকিয়াভেলি, যাকে আমরা বলি ইতালির সেই দার্শনিক, দ্য প্রিন্স, এবং তার একটা ক্যারেক্টারের কথা, মানে তার যে স্বার্থপরতার বই, সেই প্রিন্স বই, যেটা বিভিন্ন স্বৈরাচারীরা ব্যবহার করছে। ওয়েস্টফেলিয়া চুক্তি, এটা মনে রাখবা। এবং আধুনিক যুগে 1840 সালে যুক্তরাষ্ট্রের সিভিক্স পাঠ শুরু হয়, এবং পরবর্তীতে 1904 সালে অস্ট্রেলিয়ায় পৌরনীতি যুক্ত করা হয়, এবং এর পরবর্তীতে বিভিন্ন দেশে পৌরনীতি পড়ানো শুরু হয়েছে। এবার আমরা সুশাসনের বিষয়ে, অলরেডি আমি তোমাদেরকে সুশাসন নিয়ে বলে ফেলেছি। সুশাসন নিয়ে ভারতবর্ষের মধ্যে কার কথা বলছিলাম? ভারতবর্ষের মধ্যে একজনের কথা বলছিলাম। সুশাসন নিয়ে কে কথা বলছিল বলো? জিশানের বাড়ির পাশে, হ্যাঁ, জিশানের বাড়ির পাশে। জিশান আমার এলাকারই ছেলে, খুবই নম্র ভদ্র ছেলে। যাই হোক, এখানে কামরুল ইসলাম সজীব যুক্তরাষ্ট্রের জনক, জাতিরাষ্ট্রের জনক, হ্যাঁ এক্স্যাক্টলি জাতিরাষ্ট্রের জনক। ওকে, আচ্ছা, এখন তোমাদেরকে যেটা বলবো, সুশাসনের ক্রমবিকাশ বাংলাদেশে কখন স্যার? বাংলাদেশে হচ্ছে পড়ানোটা শুরু হয়েছে ওই রাষ্ট্রবিজ্ঞানের মধ্য দিয়েই। পরবর্তী সময়ে আস্তে আস্তে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরেই হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে 1921। এর পরবর্তী সময়ে বিভিন্ন কলেজ প্রতিষ্ঠা, মানে কলেজের হাত ধরে বিভিন্ন সময়ে, যদিও বা এর আগে থেকেই পড়ানো শুরু হয়েছে আমাদের, যেমন ধরো ঢাকা কলেজ, চট্টগ্রাম কলেজ, এইরকম বাংলাদেশে প্রায় মনে হয় 17টা শতবর্ষী কলেজ আছে। যে কলেজগুলো, মহসিন কলেজ এক শতবর্ষী কলেজ, রাজশাহী কলেজও মনে হয় আছে, এবং এর পাশাপাশি আরও কিছু কলেজ আছে। এখানে দেখো, গভর্নেন্স, প্রাচীন দর্শনে সুশাসনের যে বর্ণনা, গুড গভর্নেন্স বা গভর্নেন্স শব্দটির উৎপত্তি গ্রিক গভর্ন থেকে, এটা তোমরা জানো। এই শব্দটির প্রথম গ্রিক দার্শনিক কে ব্যবহার করছে? প্লেটো। রূপও করতে ব্যবহার করছে। তার এই আইডিয়াল স্টেটের কথা বলছি একটু আগে, যে তিনিই মূলত বলছে যে আইডিয়াল স্টেট, ইংরেজিতে যেটাকে আমরা বলছি আইডিয়াল স্টেট, বাংলায় সেটা আদর্শ রাষ্ট্র। কি রাষ্ট্র বাবুরা বলো? আদর্শ রাষ্ট্র। তাহলে আদর্শ রাষ্ট্র বা আইডিয়াল স্টেটের কথা কে বলছে? তাহলে এরিস্টটল বলছে কি রাষ্ট্র ঠিক আছে উন্নত জীবন ব্যবস্থা বজায় রাখার জন্য। অর্থাৎ রাষ্ট্র কেন আছে? রাষ্ট্র আমাদেরকে উন্নত জীবন দেওয়ার জন্য, মেরে ফেলার জন্য না। আমরা রাষ্ট্রের ছায়াতলে কেন গেলাম বলো তো? এই যে রাষ্ট্রের ছায়াতলে কেন গেলাম? এখানে এই যে তোমার দাঁড়া, এখানে একটা জিনিস আমি মনে হয় স্কিপ করে আসছি। আচ্ছা, এটা মনে হয় শেষের দিকে থাকবে। আচ্ছা, এখানে দেখো যেটা বললাম
যে রাষ্ট্রের মধ্যে আমরা কেন আছি। রাষ্ট্রের মধ্যে আছি আমরা রাষ্ট্র যাতে আমাকে একটা উন্নত সমৃদ্ধ জীবন উপহার দেয়। যেমন ধরো আমি এককভাবে চাইলে তো বড় রাস্তা তৈরি করতে পারবো না, রাষ্ট্র সেটা আমার তৈরি করে দিবে। আমি এককভাবে চাইলে বড় হাসপাতাল বানাইতে পারবো না, রাষ্ট্র আমাকে সেই সুযোগটা দিবে। আমি এককভাবে চাইলে বড় বড় বিশ্ববিদ্যালয় বানাইতে পারবো না, রাষ্ট্র আমাকে সেই সুযোগটা দিবে। রাষ্ট্র যদি আমাকে সেটা না দেয়, বরং আমি রাষ্ট্রের মধ্যে যদি ক্ষতিগ্রস্ত হই রাষ্ট্রের কারণে, তাহলে সেই রাষ্ট্রের তো আমার দরকার নাই। এই কারণে রাষ্ট্রের প্রতি মানুষের অনেকেরই বিতৃষ্ণা, মানুষের অনেকেরই ক্ষোভ, অনেকেরই কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা, এগুলো উপলব্ধি হচ্ছে বর্তমান সময়ে আসে। এবার আমরা যাই যে এরিস্টটল বলেন রাষ্ট্র ঠিক আছে উন্নত জীবন ব্যবস্থা বজায় রাখার জন্য। তিনি শুদ্ধ বিকৃত সংবিধান দুই ভাগে ভাগ করেছে। তোমরা জানো যে এই যেই কথাটা আমি বলতে যাচ্ছিলাম সেটা এরপরেই আছে। ভারতীয় চিন্তাবিদরা যেভাবে অবদান রেখেছে, আমরা এতক্ষণ ধরে একটু আগে যেগুলো পড়ছি এগুলো হচ্ছে গ্রিক যারা প্রাচীন যারা, তাদের মধ্যে গ্রিকদের কথাই এখানে বিশেষ করে আসছে। এখন ভারতীয় দার্শনিকদের কথা যদি আমরা আসি, ভারতীয় দার্শনিকদের মধ্যে কৌটিল্যের কথা আসবে, কৌটিল্যের কথা আসছে এখানে। অর্থশাস্ত্রের মধ্যে সুশাসনের ধারণা দেন এবং আইনের শাসনের কথা বলেন, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন, ন্যায্য সিদ্ধান্ত গ্রহণ। এই যে অর্থশাস্ত্রের কথা বলছি এটার লেখককে চাণক্য অর্থাৎ কৌটিল্য। তিনি মৌর্য যুগে, মানে মৌর্য যুগ মানে আজকে থেকে প্রায় 2000 বছর আগের কথা, এই মৌর্য যুগে তিনি এটা লিখছেন। তার মানে তিনি কতটা মানে যেটাকে আমরা বলি দূরদর্শী ছিলেন, হ্যাঁ, দূরদর্শী ছিলেন, সূক্ষ্ম চিন্তার। আমি পরে শুনতে পাই, আচ্ছা পরে শুনতে পাচ্ছ? পরে শুনতে পেলে আচ্ছা। জান্নাত তুমি ওই লাইভটা হচ্ছে পেজটা তুমি ইয়া করো, রিসেন্ট পেজটা মুছে দিয়ে ফেসবুকে আবার ঢুকে আবার তুমি লাইভে ইন করো, ওকে? এখন আসি আধুনিক চিন্তায় যারা সুশাসনের ক্ষেত্রে ভূমিকা রেখেছে, যেমন ধরো জন লক বলেন সরকার যদি মানুষের প্রাকৃতিক অধিকার রক্ষা করতে ব্যর্থ হয় তবে জনগণ সেই সরকার পরিবর্তন করতে পারে। তাহলে এই যে আমরা হাঁস-ওয়াপাকে কেন সরিয়ে দিলাম বলো তো? হাঁস-ওয়াপাকে আমরা সরিয়ে দিলাম তার কারণ হচ্ছে হাঁস-ওয়াপার আমলে মানুষেরা প্রাকৃতিক যে অধিকার, মানে আলো বাতাসে বেঁচে থাকার যে অধিকার, সেটা মানুষেরা পায় না। মানুষেরা গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, মানুষেরা তোমার জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে, দুর্নীতিগ্রস্ত প্রশাসন দিয়ে তারা সরকার চালিয়েছে, যার কারণে মানুষেরা বাধ্য হয়ে তাদেরকে সরিয়ে ফেলেছে। তাহলে যে ডক্টর ইউনূস যদি সেটা করে, হ্যাঁ, তাহলে তাকেও 2 মিনিটও মানুষ রক্ষা করবে না। তাহলে এই যে সরকারের নিয়তিই হচ্ছে এটা, যে তারা যদি এমন কাজ করে যে যেটা জনগণের প্রাকৃতিক অধিকারকে হরণ করে, তাহলে সেটা জনগণ মেনে নেবে না। এরপরে টমাস হবস, রুশো এবং সামাজিক চুক্তি মতবাদ, এটা এই যে পরীক্ষা, এটা অনেক সময় এমসিকিউতে আসে যে সামাজিক চুক্তি মতবাদ কাদের। একটু পরে হবে, এই ক্লাসটা শেষ করার পরেই আমরা আরেকটা ক্লাস করব, কেমন? আমি যদিও বা সকাল থেকে ক্লাস নিচ্ছি, আমি এর আগেও একটা ভিডিও রেকর্ড করছি, অফলাইনে ক্লাস ছিল, সকালেও ক্লাস ছিল। ক্লাস নিতে নিতে আসলে মাথার মধ্যে ব্যথার সৃষ্টি হয়। ওকে, টমাস হবস, রুশো, সামাজিক চুক্তি মতবাদ, এটা কি জিনিস আসলে? এটা মানে হচ্ছে কি, আমি তোমাকে পড়াচ্ছি, তুমি আমাকে টাকা পয়সা দাও, এটা হচ্ছে চুক্তি। মানে মানুষেরা কেন রাষ্ট্রবদ্ধ হয়ে বসবাস করছে, যে তুমি আমাকে কিছু দিবা, আমি তোমাকে কিছু দিব। এটা হচ্ছে সামাজিক চুক্তি মতবাদের মূল কথা। অর্থাৎ মানুষ পরস্পরকে সহযোগিতা করবে, এই চিন্তা ভাবনা থেকে মানুষেরা রাষ্ট্র গঠন করছে, আর কিছু না। আমরা তাহলে রাষ্ট্রবদ্ধ হয়ে কেন বসবাস করছি? আমার উপরে বিমান ফেলানোর জন্য না, আমার উপরে জেল জুলুম নির্যাতন করার জন্য না, বরং তুমি আমার থেকে কিছু নিবা, আমি তোমাকে কিছু দিব। এটাই হচ্ছে সামাজিক চুক্তি মতবাদ। এটা করছে কারা? রুশো, জ্যাক রুশো। পুরো নাম হচ্ছে কি? জ্যাক রুশো। এই রুশো এবং হচ্ছে অন্যদিকে টমাস হবস। এই মতবাদে সুশাসনের বৃত্তি পাওয়া যায় এবং তারা মনে করে যে উন্নত জীবন ধারণের জন্য সুশাসনের দরকার আছে এবং স্বাধীন, নিরাপত্তা, মানবাধিকার, সাম্য, সংবিধান ও আইনের মধ্যে এইসব বিষয় প্রতিষ্ঠিত হয়। তাহলে আমরা সুশাসন কিভাবে প্রতিষ্ঠিত হয় সেটা যদি আমাকে জিজ্ঞেস করা হয়, তাহলে আমাদেরকে বলতে হবে সংবিধান ও আইনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ মানুষের সুন্দর জীবন নিশ্চিত হয়। তো আমাদের বাকি অর্ধেক কবে নেবেন? এই যে মাঝখানে একটু ব্রেক দিব, আমি একটু নাস্তা করবো, কারণ আমি সকাল থেকে ভাত খাই নাই। বিশ্বাস করো আর না করো, আমি আসলে তোমাদের সিম্পিতি পাওয়ার কোনো ইচ্ছা আমার নাই। তোমরা বলবা আরে ভাইয়া খায় নাই, এটা আমার কোনো দরকার নাই,
কিন্তু তোমরা যদি আমাকে ভালোবেসে সিম্পাথি দাও তাহলে আমার কিছু বলার নাই, হ্যাঁ ঠিক আছে। কিন্তু একটা জিনিস হচ্ছে, আমি আসলে বাসায় যাই নাই, আমি সকাল থেকে এই স্লাইডগুলোর বিষয়ে একটু সময় দিচ্ছিলাম, প্লাস হচ্ছে আমি ভিডিও রেকর্ড করছি এবং আমার ক্লাস ছিল টানা, যার কারণে আমি যেতে পারি না। এখনও ক্লাস আছে, এরপরে নাস্তা করবো। এখন যেটা বলবো সেটা হচ্ছে এই যে আধুনিক যুগে যে বিষয়টা, আধুনিক যুগে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে। এখান থেকে তোমরা এগুলো নোট করতেছো কিনা সেটা আমি জানি না, এটা একটু পড়তে হবে। বিশ্বব্যাংক সূচক 6টি সূচক চিহ্নিত করেছে, সূচকগুলোর জানার দরকার নাই, এটা এমসিকিউতে আসবে। ওকে, সূচকগুলো জানার দরকার নাই, তুমি জাস্ট হচ্ছে এমসিকিউর জন্য মনে রাখবা। কিন্তু যখন বলবে স্তম্ভ, যখন বলবে স্তম্ভ কি লিখবা? এই কয়টা স্তম্ভ বলছিলাম মনে আছে? বলো বলো বলো, কয়টি স্তম্ভের কথা বলছিলাম? হ্যাঁ, আর তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় নিব তো, আজকে নিয়ে নিব, আমি তোমাদেরকে কথা দিলাম তো নিয়ে নিব। এবং তোমরা সেটা, মা কল দিচ্ছে তো, এটা একটু। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম মা, আমি ক্লাসে, আমি ভালো আছি, ক্লাসে আমি। ওকে, তাহলে আমরা এই যে বললাম যে সূচক, যেটা বললাম 6টি সূচক, বিশ্বব্যাংক কয়টি সূচক? 6টি সূচক। আসলে বিশ্বব্যাংক যে আধুনিক যুগে এসে সুশাসনের ধারণা দিয়েছেন, তারও আগে তাইলে অনেকে সুশাসনের বিষয়ে কথা বলছে। টমাস হবস, রুশু, তারপরে হচ্ছে কৌটিল্য এবং ওই গ্রিক দার্শনিকরা, তারা সবাই কিন্তু সুশাসনের বিষয়ে গুরুত্ব দিয়েছেন। আমরা যদি একটু সিকোয়েন্স দিয়ে মনে রাখার চেষ্টা করি, তাহলে ওই গ্রিক দার্শনিকদের মধ্যে প্লেটো, অ্যারিস্টটল সুশাসনের বিষয়ে কথা বলছে, তারা আইডিয়াল স্টেটের কথা বলছে, তোমার কল্যাণ রাষ্ট্রের কথা বলছে। এবং অন্যদিকে হচ্ছে এরপরে এসে আমরা প্রাচীন ভারতের কথা যদি বলি, যে সেখানে কৌটিল্য বা চাণক্য তার অর্থশাস্ত্রের মধ্যে সে বিষয় নিয়ে আলোচনা করেছেন সুশাসনের বিষয়ে। এবং এরপরে আধুনিক যুগে এসে বিশেষ করে বিশ্ব ব্যাংকই হচ্ছে এটা আমাদের সামনে তুলে ধরেছে এবং আমরা এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। বিশ্ব ব্যাংক আসলে আফ্রিকা নামক স্থানে, অর্থাৎ আফ্রিকা মহাদেশে আর কি, আফ্রিকায় যে 1970 থেকে 1990-এর এই সময়ে তারা ওইখানে 1970 থেকে 1990-এর এই সময়ে অর্থনৈতিক দুরবস্থা দেখে সেখানে একটা প্রতিবেদন প্রকাশ করছে, যেটার নাম হচ্ছে সাব সাহারান আফ্রিকা ফ্রম ক্রাইসিস টু সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ 1991 সালে সেটা প্রচার করেন। এই প্রচারিত তথ্যের উপর ভিত্তি করে তারা বলছে কি, যে তোমার সুশাসনের অভাবে যে দেশগুলোর অর্থনৈতিক দুরবস্থা খুবই বাজে, খুবই বাজে। তাহলে অর্থনৈতিক দুরবস্থা খুবই বাজে কেন? কারণ হচ্ছে যে সুশাসনের অভাব রয়েছে। তো তোমরা বলতে পারো যে এই যে এতগুলো তথ্য আপনি বললেন, এগুলো আসলে কোন জায়গায় কীরকম প্রশ্ন আসবে সেটা একটু আমাদেরকে বুঝাই দেন। তো আমি এটাতে পড়ে যাব, এই অধ্যায়টা তো তোমরা নিশ্চয়ই জানো, তৃতীয় অধ্যায়, এটাতে আমি পড়ে যাব। আমি মাঝখানে একটু ব্রেক দিব, এরপরে আরেকটা অধ্যায় শুরু করব। আমি তোমাদেরকে বলে দিই কোন টপিক থেকে কীরকম প্রশ্ন আসবে। একটু তোমরা ধৈর্য ধরে একটু 2 মিনিট একটু সময় দাও। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসবে এমসিকিউ এবং জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন। এমসিকিউ এবং হচ্ছে জেনারেল নলেজ, অর্থাৎ যেটাকে আমরা বলি সাধারণ জ্ঞান, এবং অন্যদিকে হচ্ছে তোমার কি, যে অনুধাবনমূলক প্রশ্ন, অর্থাৎ এখানে অনুধাবনমূলক প্রশ্ন আসবে। কীরকম আসবে? যে পৌরনীতির ধারণা ব্যাখ্যা করো, অথবা পৌরনীতি কাক হলো ব্যাখ্যা করো, এইটাই লিখবা সরাসরি, ডিরেক্ট এটাই, আর কিছু লেখার দরকার নাই। এটা লিখবা, তোমার চিন্তাভাবনাগুলো তুমি তোমার মতো করে লিখবা, তুমি গল্প লিখবা না। এখানে অনুধাবনমূলক প্রশ্ন একটা এখান থেকে আসবে, এটা ফরজ, এটা না দিলে পরীক্ষার যিনি প্রশ্ন বানাইছে তিনি ভুল প্রশ্ন বানাইছে, কারণ এই টপিক বাদ দেওয়ার সুযোগ নাই। এরপরে এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসবে এবং এমসিকিউ আসবে, মানে এখান থেকে আর কি। হ্যাঁ, বিশেষ করে গ্রিক স্টেটগুলো সম্পর্কে আসতে পারে। আবার এটাও আসতে পারে যে নাগরিক কারা, অথবা এইভাবে আসতে পারে ওই যে বহুপদী প্রশ্নে, যে নিচের কারা নাগরিক হিসেবে বিবেচিত। এরপরে এখান থেকেও জ্ঞানমূলক প্রশ্ন আসবে, এগুলো জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন থাকবে না এখান থেকে। এখান থেকে তুমি অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে যেতে পারো, এখান থেকে একটা সংজ্ঞা নিয়ে যেতে পারো, এখান থেকে তুমি একটা তথ্য নিয়ে যেতে পারো, এগুলো জ্ঞানমূলক প্রশ্ন এবং এমসিকিউতে আসে। এখান থেকেও জ্ঞানমূলক এমসিকিউ আসে, বিশেষ করে হোয়াটসের সংজ্ঞাটা, যেমন ধরো এই যে হোয়াটসের দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ, এখান থেকে তোমার অনেক সময় এমসিকিউতে আসে যে এটা কার, তখন তোমাকে এটা লিখতে হবে। এখান থেকে তোমার এই শখটাতে তোমার অনেক সময় সিকিউ প্রশ্নে আসে, যেমন ধরো পৌরনীতি দিল, হ্যাঁ, এই যে তোমার নগরাষ্ট্র সম্পর্কে একটা প্রশ্নবোধক চিহ্নিত স্থান দিল, হ্যাঁ, এগুলো দিবে না, বাকিগুলো দিবে না, অথবা দিতেও পারে।
অথবা এটা দিল জাস্ট এখানে প্রশ্নবোধক চিহ্নিত স্থান দিল, জিজ্ঞেস করতে পারে, যে কোনো রকম হতে পারে। পরিধি বিষয়বস্তু জ্ঞানমূলক প্রশ্নে, অনুধাবনমূলক প্রশ্নের পরে যে প্রয়োগ প্রশ্ন এখান থেকে আসবেই, ফরজ এটা থেকে না আসলে আসার সম্ভাবনা নাই। এরপরে আসে হচ্ছে তোমাদের পরিধি বিষয়বস্তু, এটাও। এরপরে পাঠের প্রয়োজনীয়তা থেকে তোমাদের এই যে গ অথবা ঘ প্রশ্ন আসবে। এখান থেকে সুশাসনের ধারণা থেকে তোমার অনুধাবনমূলক প্রশ্ন থাকতে পারে, যেমনটা ওই যে তোমার পৌরনীতির ধারণা থেকে আসছে, সুশাসনের ধারণাও ওইভাবে আসতে পারে। তখন তোমাকে এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে, কুবারনাও। হ্যাঁ, উপমা স্যার প্লিজ পিডিএফটা দিবেন, আর একটু নরম করে বলতে হবে। খুদা খুদা জানে, আচ্ছা সে কি আসবে না স্যার? সে কে? সিকিউ, আচ্ছা সরি আমি কাকে খুঁজতেছে মনে করছি। কমেন্টে এসে তো অনেকে আবার অনেক কিছু খুঁজে, এই যে পিডিএফ খুঁজতেছে উপমা। তামিমা বলতেছে ক্লাস কতক্ষণ হবে কেউ জানো? হ্যাঁ, কেউ জানে না, আমি ছাড়া, কারণ আমি যখন শেষ করে দিই তখনই শেষ। এরপরে বলছে যে ঋতু বলতেছে 4টে। আচ্ছা, এগুলো তোমরা স্তম্ভের কথা বলছো, ভেরি গুড। আচ্ছা, আমি পিডিএফ দিব, সমস্যা নাই। আপনি এত ক্লিয়ার করে কথা বলেন ভাইয়া। ঋতু, আমি কথা বলার জন্য অনেক কষ্ট করছি, মানে স্পষ্ট করে কথা বলা এই বিষয়টা আসলে সহজ ব্যাপার না। মুখ দিয়ে অনেক সময় আঞ্চলিক ভাষা চলে আসতে চায়, হ্যাঁ, অনেক সময় ওই টোনটাও চলে আসতে চায়। এখন এটা করব, তোমার তো ফুল সিলেবাস বাবু ইমরান, তোমার ফুল সিলেবাস, তুমি কোর্সে ভর্তি হয়ে যাও। ফুল সিলেবাসে শর্ট পড়া পড়ে লাভ নাই, বুঝছো? শর্ট পড়া পড়ে লাভ নাই। 200 মতো ছিল স্যার, আস্তে আস্তে কমে যাচ্ছে আর কি। এখানে এই যে বিষয়টা আমরা বললাম যে কুবারনাও, এই বিষয়টা আমি তোমাদেরকে বলছি যে এখান থেকে অনুধাবনমূলক বুঝিয়ে লিখো, সুশাসনের ধারণা আসবে। এরপরে আসে হচ্ছে তোমার বৈশিষ্ট্য, এগুলো জাস্ট পড়বা হচ্ছে তোমাদের মানে সুশাসনের বহুপদী প্রশ্ন আসে না, এই বহুপদী প্রশ্ন থেকে বহুপদী অসমাপ্তি সূচক প্রশ্ন, যেমন ধরো নিচের কোন উপাদানগুলো সুশাসনের, তখন এখান থেকে যে কোনোটা দিতে পারে। তবে আমাদের মনে রাখতে হবে সুশাসনের প্রধান উপাদান হচ্ছে আইনের শাসন, আইনের শাসন। এরপরে আসে হচ্ছে এই যে ক্রমবিকাশ, এখান থেকে এমসিকিউ আসবে, এখান থেকে এমসিকিউ আসবে, নয়তো হচ্ছে তোমার কি জ্ঞানমূলক প্রশ্নে আসবে, জ্ঞানমূলক, যেমন ধরো এগুলো হচ্ছে এমসিকিউ আসার মতো প্রশ্ন। এরপরে এটাও এমসিকিউ আসার মতো প্রশ্ন, এখান থেকে আসলে আর কিছু নাই। তো আমরা তৃতীয় অধ্যায় পরে শুরু করছি। তো তোমাদের ক্লাস কেমন লেগেছে? প্রথম অধ্যায় ভালো লাগলে তোমরা অবশ্যই আমি তোমাদেরকে ক্লাস আবার শুরু করবো 6:30টায়, অর্থাৎ 20 মিনিট ব্রেক, 6:30টায় আবার শুরু করব। 20 মিনিটে তোমরাও একটু হালকা নাস্তা পানি খাও, এবং ভাইয়া ক্লাস কি ইউটিউবে আপলোড করা হবে? আচ্ছা, ইউটিউবে আপলোড করা হবে কিনা সেটা আমি জানি না। তোমরা ফেসবুকে ক্লাস করো না, ইউটিউবের জন্য বসে থাকি না। ইউটিউবে একটা ভিডিও আপলোড করতে অনেকক্ষণ লাগে। আমি একটা ভিডিও বানাইছি 4 ঘন্টা লাগাই, এটা আপলোড করছি 1 ঘন্টা লাগাই, অনেক সময় লাগে। ওকে, কারণ অনেক জিবি তো। ও, ফেসবুকেরগুলো এত দেরি লাগবে না, এটা ক্যামেরার ভিডিও ছিল, এই যে প্রায় 3 GB ছিল, এই জন্য। আচ্ছা, ক্লাস কেমন লেগেছে বলো, তোমাদের ভালো লাগলে সেটা আমাকে বলো। আচ্ছা, আমি ফেসবুকে ফুস দিব, তোমাদের গ্রুপে তো আসো, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আসো না, গ্রুপে দিব ক্লাসে ঢোকার আগে। তবে সেটা 20 মিনিটের আগে না, কেমন? 20 মিনিটের আগে না, 20 মিনিটের পরে, ঠিক আছে? তো দেখা হচ্ছে। স্যার পূজার নামে বিচার আছে, ওর বিচার করতে হবে। আচ্ছা, কি বিচার? কার বিচার? হ্যাঁ, পূজা কি করছে আবার? আচ্ছা ঠিক আছে, ওকে, তোমাদের সব বিচার আমি শুনবো, সমস্যা নাই, কিন্তু আগে পরীক্ষাটা শেষ করো। পরীক্ষা শেষ করার পরে সবাই অভিযোগ কেন্দ্র আমি বসাও, তোমরা সবাই অভিযোগ দিও, ঠিক আছে? ওকে, দেখা হবে একটু পরে। তবে এত দ্রুত যাচ্ছি না, আবার আসতেছি, তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে। ওকে, নামাজের পরে শুরু করবো, নামাজের পরে। ওকে, নামাজের পরে শুরু করবো। না, আমার বাসা হচ্ছে টেকনাফ।